পরিযান ঈশিতা রহমান সঞ্জিদা সিমরান পর্ব 31 থেকে 40। নারী যখন খুব বেশি কষ্ট পায় তখন কাঁদার জন্য একটা বুক খোঁজে, যেখানে নিজের সব কষ্ট ঢেলে দিতে পারে, অশ্রু বিসর্জন দিয়ে ক্ষান্ত হতে পারে। একটা বিশ্বাসী স্নিগ্ধ মানুষের বুকে অশ্রু ঢালতে পারলেই সে নারীর কষ্ট লাঘব হয়। তেমনি পরি নির্ভয় অশ্রু বিসর্জন দিচ্ছে শায়েরের বুকে। শায়ের দুহাতে আগলে ধরেছে তার অর্ধাঙ্গিনীকে। মহিলাটির কথায় পরি কষ্ট পেয়েছে খুব। খারাপ লাগারই কথা, সবে মাত্র বিয়ে হয়েছে, এখনো সংসার পাতানো হলো না, তার আগেই ভাঙ্গার কথা বলছে। একটা সুখী সংসার কেমন হয় তা পরি সোনালীর সেই খাতায় পড়েছে। কিভাবে সোনালীর রাখালের সাথে ছোট্ট সংসার গড়ে তুলবে তা ব্যক্ত করেছিল খাতায়। পরির ধারণাও সেখানকার, কিন্তু ওই মহিলাটি শুরুতেই সব চুরমার করার কথা বলছে। এজন্য ব্যথিত হয়ে নয়ন জলে ভাসছে পরি। শায়ের কিছুক্ষণ পরিকে আলিঙ্গন করে নিজের দিকে ফেরালো। আপন হস্তে পরির চোখের পানি মুছে দিয়ে বলে, আপনি না সাহসী, আপনার মন না শক্ত, তাহলে এভাবে বাচ্চাদের মতো কাঁদছেন কেন? উনি কি বলে গেলেন? আমি কি সত্যি? মুখে হাত দিয়ে কথা আটকে দিল শায়ের। তারপর গালে আলতো করে হাত রেখে বলল, মানুষের কথায় নিজের চরিত্রকে বিচার করবেন না, নিজের মানসিকতা দিয়ে নিজের চরিত্রকে দেখুন জানুন। পরের কথায় চোখের জল ফেলবেন না, কষ্ট পাবেন না। উনি যদি মিথ্যা বলে থাকেন তাহলে আপনার আর আমার মাঝে কেন এত দূরত্ব? বলুন, সেটা তো আমার জন্যই, তাই না? আমি পারি না কাউকে আপন করে নিতে, সেজন্যই তো উনি আমাকে এসব বলে গেছেন। দ্বিতীয়বারের মতো পরীকে জড়িয়ে নিল শায়ের। তার করা ভুলটা পরি নিজের মাথায় নিয়েছে। শায়েরই ইচ্ছা করে দূরে থেকেছে। আসলে রূপালীর কথাগুলো শোনার পর শায়ের ভেবেছে সত্যিই সে পরির যোগ্য নয়, তাই সে দূরে থেকেছে। কিন্তু পরি যে তাকে অতি সন্নিকটে চায় তা শায়েরের জানা ছিল না। শায়ের বলল, আমাকে ক্ষমা করুন পরিজান, ভুলটা আমারই। আমার থেকে আপনার দূরত্ব বাড়বে না কোনোদিন। কথা দিলাম, আমি দূরে থাকলেও আমার রুহ সবসময় আপনার কাছে থাকবে। পরি নিজেও শক্ত করে ধরে শায়েরকে। কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আমি সম্পূর্ণ একা হয়ে যাব আপনি না থাকলে। আমাকে একা ফেলে কোথাও যাবেন না। আমি শুধু ছোট্ট একটা সংসার চাই, এছাড়া আর কিছু চাই না আমি। আপনি যা চাইছেন তাই হবে। এবার কান্না বন্ধ করুন। পরি কান্না থামালেও শায়েরকে ছাড়ল না, আষ্টে পৃষ্ঠে ধরে রাখে। পরির এহেম কাণ্ড দেখে শায়ের হেসে ফেলল, বলল, ছাড়বেন না আমাকে? আজ থেকে কাজে যেতে হবে। আজকে যাওয়ার দরকার নেই, কাল থেকে যাইন। কেন? আজকে আমার মন খারাপ, আপনি চলে গেলে মন আরো খারাপ হয়ে যাবে। আবারও হাসে শায়ের, আর একটু গভীরতার সাথে আলিঙ্গন করে পরীকে। শায়ের কিছু বলতে যাবে তখনই খুশিনের গলার আওয়াজ ভেসে আসে। শায়ের পরি দুজনেই তড়িঘড়ি করে দুপাশে সরে দাঁড়ায়। খুশিনা ঘরে এসে বলে, হ্যারে সেহান, তুই নতুন বউরে লইয়া ফকিররে দিয়া ছাড়া দিয়ে আনো। শায়ের গলা খাকারি দিয়ে বলে, ফকির? কেন? কেউ নজর পড়ছে? দেহস না মুই বেডি কি কইয়া গেল? আমার ভালা ঠেকতাছে না তুই বিকালে বউরে লইয়া উসমান ফকিরের কাছে যাইস? আচ্ছা যাব, তুমি এখন যাও। তুই তো আরতে যাবি কইলি, তা যাবি না? আজকে না কাল থেকে যাব। খুশি না মাথা নাড়তে নাড়তে চলে গেল। শায়ের আবার পরীর কাছে এসে বলল, মন খারাপ যেন করতে না দেখি। বিকেলে গ্রাম ঘুরতে নিয়ে যাব, দেখবেন ভালো লাগবে। ফুপু যে ফকিরের কথা বলল, কুসংস্কারে আমি বিশ্বাস করি না। আমি থাকলেই আপনার উপর থেকে নজর কেটে যাবে। শায়ের পরীকে রেখে আটতে যায়নি, ঘরে বসেই পায়চারি করেছে। সকালের নাস্তা সেরে তার কিছুক্ষণ পরেই খুশিনার সাথে রান্না করতে গেল পরি। প্রতিদিন রান্না করতে করতে খুশিনা তার নিজের জীবন কাহিনী শোনায়। বিয়ের কয়েক বছর পরই তার স্বামী মারা যায়। তার ছেলের বয়স তখন 4 বছর। স্বামী গৃহ থেকে বঞ্চিত হয়ে সে বড় ভাই সাখাওয়াত মানে শায়েরের বাবার কাছে আশ্রয় নেন। বাকি 3 ভাইয়েরা বউদের কথাতে খুশিনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা বাকি করবে। অভাবের সংসার নিয়ে নিজেরাই টানাপোড়েনে আছে। শায়ের তখন 7 বছরের বালক। দুর্ভাগ্যবশত শায়েরের মা মারা যান, এবং একই বছরে খুশিনার ছেলে পানিতে পড়ে মারা যায়। পুত্র শোক কাটাতে শায়েরকে তিনি নিজ সন্তানের মতো আগলে রাখেন, বড় করে তোলেন শায়েরকে। সেই থেকেই শায়ের ফুপু ভক্ত। সাখাওয়াত মারা যাওয়ার পর শায়ের নিজেই পরিবারের হাল ধরে কাজের জন্য দূর দেশে পাড়ি জমায়। প্রতি মাসে খুশিনার খরচ পাঠালেও সে আসে না, বছরে 2 কি 3 বার আসে। তবে এখন খুশিনা ভীষণ খুশি।
শায়ের এখন থেকে এখানেই থাকবে। সে প্রতিদিন শায়েরকে দেখতে পাবে। এতেই তিনি খুশি। পরি ফুপুর পাশে বসে বসে রান্না শিখছে। খুব মন দিয়ে কড়াইয়ের দিকে তাকিয়ে আছে। রান্না তাকে শিখতেই হবে। রান্না শেষ হতেই ফুপু পরীকে গোসলে যেতে বলল। সিঁদুর রঙা শাড়ি আর গামছা হাতে পরি কলপারে গেল। টিন দিয়ে চারিদিক বেড়া দেওয়াতে বেশ সুবিধা হয়েছে। কলপারের দরজা খুলতেই চমকে ওঠে পরি। শায়ের সবে নিজের গামছাটা ধৃতে রেখেছে। পরি বলে উঠল, আমি পরে আসব। দাঁড়ান, আপনি আগে গোসল করুন। আমি পরে করব। না, আপনি আগে এসেছেন, আপনি আগে গোসল করুন। শায়ের পরির হাত টেনে ভেতরে এনে বলে, আমি বালতি ভরে দিচ্ছি। আপনি আগে গোসল করুন। পরি চুপচাপ দাঁড়িয়ে রইল। শায়ের কল চেপে বালতি ভরল। তারপর চলে গেল। দরজায় আটকে দিয়ে গোসল করেন ন্যায় পরি। অতঃপর গায়ে শাড়ি জড়িয়ে ভেজা চুলে গামছা পেঁচিয়ে বাইরে আসে। ধোয়া শাড়িটা রোদে মেলতে গেল। খোলা বারান্দায় বসে আছে শায়ের। সদ্য গোসল করা পরীকে দেখে কয়েক মুহূর্তের জন্য থমকে গেল সে। ফর্সা শরীরে যেন লাল রংটা একটু বেশি শোভা পায়। পানিতে শাড়ির কিছু কিছু অংশ ভিজে গেছে, যেখানটা উন্মুক্ত দেখাচ্ছে। দৃশ্যটা সুমধুর লাগছে শায়েরের কাছে। অবলোক দৃষ্টি মেলে সেদিকে তাকিয়ে আছে শায়ের। নিজের কাজ শেষ করে পরি এগুলো ঘরের দিকে। শায়েরকে এখনো বসে থাকতে দেখে বলে, আপনি এখন গোসলে যান। আমার হয়ে গেছে। কিন্তু আমার হয়নি। কি? আপনাকে দেখা। কি? পরির মৃদু চিৎকারে হুঁশ ফিরল শায়েরের। চট জলদি দাঁড়িয়ে বলল, কিছু না, আমি যাচ্ছি। দ্রুত পদে শায়ের প্রস্থান করে। পরি কিছু বুঝল না, চেষ্টাও করল না, কারণ নামাজের সময় পার হয়ে যাচ্ছে। বিকেলে সূর্যের তেজ অনেকটাই কমে আসে। পশ্চিমে ডুবতে শুরু করে উত্তপ্ত দিবাকর। শীত কমতে শুরু করছে। আর কিছুদিন পর বসন্ত এসে উকি দিবে। গাছের পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজাবে। তখন প্রকৃতির আমেজটাই অন্যরকম থাকবে। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এক দম্পতি। তারা আর কেউ নয়, শায়ের আর পরি। মন ভালো রাখার জন্য ঘোরাঘুরির প্রয়োজন। তাই পরীকে গ্রাম ঘুরিয়ে দেখাচ্ছে শায়ের। নেকাবের আড়ালে থাকা পরীর চোখ দুটো সব দেখছে। পথে অনেকের সাথে কথা বলেছে। পরীকে পরিচয় করিয়ে দিয়েছে। পরি নিজেও পরিচিত হয়েছে। এই প্রথম সে এভাবে গ্রাম দেখতে বের হয়েছে। আগে সে রাতের অন্ধকারে গ্রাম দেখত। এখন দিনের আলোতে চারিদিক দেখতে বড়ই ভালো লাগছে। সন্ধ্যার আগেই বাড়ি ফিরল ওরা। চম্পা বারান্দায় বসেছিল। শায়েরকে পরির হাত ধরে আসতে দেখে নড়েচড়ে বসে। ওই হাতটা চম্পার ধরার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আজ পরি ধরে আছে। হেরোনা সারাদিনের কাজ শেষ করে পুকুর থেকে গোসল করে আসলো। চম্পাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে সে দৃষ্টি অনুসরণ করে সেও তাকালো শায়েরের দিকে। ভেজা শরীরটা যেন জ্বলে উঠল ওনার। চম্পাকে ধমক দিয়ে বললেন, সন্ধ্যার সময় এখানে কি করস? যা ঘরে। চম্পা উঠে দাঁড়িয়ে বলে, আমার জীবন শ্বাস কইরা দিয়া এখন কথা কও তুমি। তোরে অনেক বড় ঘরে বিয়া দিমু। তুই সুখী হবি। তুই এতিম পলার আছে কি, আর তোরে দিব কি? চম্পা চাপার রাগ নিয়ে বলে, সুন্দর একখান মন আছে তার। কিছু না দিতে পারলেও ভালোবাসা দিতে পারত। তুমি আগে হিংসায় জ্বলতা, এখন আমি জ্বলি। চম্পার রাগে ফুসতে ফুসতে ঘরের ভেতরে চলে গেল। হেরোনা মেয়েকে গালমন্দ করতে করতে কাপড় বদলাতে চলে গেলেন। বারবার মেয়ের মুখে সেখান সেখান শুনতে ভালো লাগে না তার। ছেলেটার এখন বিয়ে হয়েছে, তবুও তার নাম জপছে মেয়ে। মনে মনে শায়েরকে কটু কথা বলতে ভুলল না সে। সন্ধ্যার আসরে গল্প জমাচ্ছেন খুশি না। তবে আজ তিনি পরি আর শায়েরের সাথে গল্প করছেন। একথা সে কথা বাজে বকবক করছেন। পরি গালে হাত রেখে তা শুনছে। তার ফাঁকে ফাঁকে শায়েরের দিকে তাকাচ্ছে। শায়েরের চেহারায় কেমন উদাস উদাস ভাব। দেখে বোঝা যাচ্ছে সে ফুপুর কথাতে মন বসাতে পারছে না। পরি ঠোঁট টিপে হাসল। পাশের বাড়ির একজন মহিলা ঘরে এলো। খুশিনাকে উদ্দেশ্য করে বলল, ও ফুপু তোমারে মায় কখন যাইতে কইছে? তুমি এখনো বইয়া আছো। তারপর তিনি শায়ের আর পরির দিকে তাকিয়ে হেসে বলল, তুমিও না ফুপু? সেহরান নতুন বিয়ে করছে। কই ওগো, একটু একলার সময় দিবা তা না? আমি হইলে সন্ধ্যার পর দুইজনরে ঘরে তালা দিয়া চইলা যাইতাম। মহিলাটির লাগামহীন কথাবার্তা শুনে গুটিয়ে গেল পরি। লজ্জা অনুভূত হতেই মাথা নুয়ে ফেলল। এখানকার মহিলারা নির্লজ্জ। সব কথা সরাসরি বলে দেয়। বড় ছোট দেখে না তারা। খুশিনা ধমকে বললেন, মুখে লাগাম টান। আমার ভাইয়ের বেডা হয়। কথা কমাইয়া কইস। উরে মহিলাটি হাসল শুধু। খুশিনা ঘর থেকে বের হতে হতে পরীকে দরজা আটকে দিতে বলল। পরি উঠে গিয়ে দরজা বন্ধ করে দিল।
আগের স্থানে এসে বসতেই শায়ের বলল, ওখানে বসেছেন কেন? আমার পাশে এসে বসুন। আমাদের তো এখন সময় কাটাতে হবে। শায়েরের মুখের হাসি দেখে পরি বুঝল সে মজা করছে। পরশু থেকে কথা বলেনি, আজকে এসেছে সময় কাটাবে। পরি এসব ভাবতে ভাবতে পালঙ্কে গিয়ে বসে রুষ্টচিত্ত কণ্ঠে বলল, কাল সারাদিন এই কথা মনে ছিল কি? তখন তো দূরে দূরে থাকতেন, এখন এসেছেন সময় কাটাতে। পরির হাত ধরে টেনে কাছে এনে দুজনের দূরত্ব ঘুচিয়ে ফেলে শায়ের। কণ্ঠ খাদে নামিয়ে বলে, ক্ষমা তো চাইলাম পরিচান, আবারও চাইব। না থাক, এতবার ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। হাঁপিয়ে যাবেন। আপনাকে পাওয়ার জন্য দুনিয়ার সব অন্যায় নিজের ঘাড়ে নিয়ে 1000 বার ক্ষমা চাইতে আমি প্রস্তুত। রাতের প্রহর যত বাড়তে থাকে নিস্তব্ধতাও সমান তালে বাড়ে। থেমে যায় মানুষের কলরব। ঘুমন্ত গ্রামটাকে মৃত্যুপুরী মনে হয় তখন। তখন যে জেগে থাকে একমাত্র সেইটের পায়ে নীরবতা। শীত কমতে থাকাতে এই সময়টাতে গরম লাগছে পরির। গায়ের কম্বলটা সরিয়ে দিল। মাথা তুলে শায়েরকে দেখে নিল। সে গভীর ঘুমে আচ্ছন্ন। পরি হাতে আরেকটু জোর দিয়ে জড়িয়ে ধরে শায়েরকে। স্বামীর বুকে মাথা রেখে ঘুমাচ্ছিল সে। হঠাৎই ঘুমটা ভেঙে গেল পরির। কোন স্বপ্ন দেখেনি এমনিতেই ঘুম ভেঙেছে। একইভাবেই সারা রাত ঘুমিয়ে থাকলে তো কষ্ট হবে শায়েরের। এপাশ ওপাশ ফিরতে পারবে না। তাই পরি সিদ্ধান্ত নিল নিজের বালিশে ঘুমানোর। কিন্তু সে উঠতে পারল না। শায়ের ততক্ষণে জেগে গেছে। চোখ বন্ধ রেখেই সে বলে উঠল, এমন করছেন কেন পরিচান? আমাকে একটু ঘুমাতে দিন। বলতে বলতে হাতের বাঁধন আরো শক্ত করে শায়ের। আমি আবার কি করলাম? আপনার সুবিধার জন্যই তো সরে যাচ্ছি। আমার তো আপনাকে নিয়ে ঘুমাতে সুবিধা হচ্ছে, আপনার হচ্ছে না বুঝি? পরি কথা বলল না, ওভাবেই রইল। কিছুক্ষণ পর পরি বলল, শুনেছি সত্যিকার ভালোবাসা নাকি কাঁদায়। ভালোবাসায় চোখের পানি না ঝরলে সেই ভালোবাসা পরিপূর্ণ হয় না। আপনার কথাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমার ভালোবাসা আপনাকে প্রতিদিন কাঁদাবে পরিচান। নিত্য নতুন ভালোবাসায় আপনি কাঁদতে প্রস্তুত হন। সুখের কান্না সবাই হাসি মুখে বরণ করে। আমিও হাসি মুখে নিলাম। আমার এই কান্না যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকে মালি সাহেব। সেই দায়িত্ব আপনার। যথা আজ্ঞা পরিচান। ভালোবাসার পরিপূর্ণ রূপ হলো চোখের জল। ভালোবাসা মানুষকে কাঁদায়। জীবন অনেকগুলো খণ্ডে বিভক্ত, কোন খণ্ডে জীবনে ভালোবাসা এসে জীবনকে রঙিন করে দেয়। পরে এই রঙিন স্মৃতিগুলো বিষণ্ণতার পসরা সাজিয়ে মানহৃদয়কে কাঁদিয়ে দেয়। আবার কিছু খণ্ডে সে সুখ পায়। তখন সুখের কান্নায় আবেগপ্রপাত হয়। হ্যাঁ, ভালোবাসা মানুষকে কাঁদায়। কেউ পাওয়ার খুশিতে কাঁদে আর কেউ না পাওয়ার বেদনায়। তবে সবার চাওয়া একটাই থাকে, দিন শেষে যেন প্রিয় মানুষটার বুকে মাথা রেখে চোখের জল ফেলতে পারে। সকাল সকাল আটতে চলে গেছে শায়ের। আজকে ওর কাজের প্রথম দিন। পরি উঠোনে দেওয়া দরজা পর্যন্ত শায়েরকে এগিয়ে দিয়ে আসে। ঘরে এসে পরি শূন্যতা অনুভব করে। সেটা যে তার স্বামীর জন্য। এখন থেকে রোজ শায়েরের আসার অপেক্ষা করবে পরি। কিছু অপেক্ষা অত্যন্ত মিষ্টি, যা উপভোগ করার অনুভূতি অসাধারণ। ফুপুর সাথে কাজে কর্মে আর গল্প করেই সারাদিন কাটাতে হবে পরীকে। নিজের কাজগুলো তাই তাড়াতাড়ি শেষ করল পরি। দুপুরে গোসলের জন্য কলপারে যেতে উদ্যত হতেই চামেলি এলো। পরীকে দেখে বলে, নতুন ভাবি নাইতে যাও? পরি হেসে বলল, হ্যাঁ। ওহ, আমার লগে পুকুরে যাইবা? না, পুকুরে যাওয়া মানা আমার। তোমার ভাই যেতে বারণ করেছে। আরে নতুন ভাবি পুকুরে কেউ যায় না। আমাগো ঘরের পিছনে পুকুরটা, আমরা বাড়ির মানুষ যাই খালি। আব্বা আর কাকারা তো খেতে গেছে। আইব সন্ধ্যার পর। আহ, তুমি আর আমি চাই, মজা হইব। চামেলির কথা শুনে হাসল পরি। তারও ইচ্ছা করে পুকুরে সাঁতার কাটতে, কিন্তু শায়ের মানা করেছে তাই সে যাবে না বলে। খুশি নাও পরীকে একবার পুকুরে যেতে বলে। শ্বশুরবাড়ির কোথায় কি আছে তা দেখতে হবে না। পরি ভাবল শায়ের তো এখন বাড়িতে নেই। সে কোথায় গোসল করছে তা তো শায়ের দেখবে না। একদিন পুকুরে গেলে কিছু হবে না। বাড়িতে থাকতে স্বাধীনতা পায়নি। এখানে অন্তত মালার মতো কেউ বকবে না। কাপড় রেখে গামছা নিয়ে পরি চামেলির পিছন পিছন গেল। বড় ঘোমটা টেনে এদিক ওদিক তাকাতে তাকাতে গেল পরি। পুকুর ঘাটে গিয়ে ভালো করে চারিদিক দেখে নিল সে। চারিদিক ঝোপঝাড়, কলাগাছ আর কলাগাছ। তাছাড়া পুকুরে আসতে হলে বাড়ির ভেতর দিয়ে ছাড়া আসার কোন কায়দা নেই। চম্পা সবে পুকুরে গোসলে নেমেছে। পরি আর চামেলিকে দেখে অবাক হল সে। রাগান্বিত কণ্ঠে চামেলিকে বলে, তুই নতুন ভাবিরে এইখানে আনছস কেন? সেহরান ভাই মানা করছে না নতুন ভাবিরে নিয়ে বাইরে যাইতে। আমাগো পুকুরে তো কেউ আহে না আপা।
হের লাইগা নিয়ে আইলাম। চম্পার ভালো লাগলো না চামেলির জবাব। পরি বেশ বুঝতে পারল যে চম্পা তাকে দেখে রাগ করছে। রাগ করাটাই স্বাভাবিক, তাই পরি কিছু বলে না। চম্পা দ্রুত উঠে চলে গেল। চামেলি পুকুরে নামতে নামতে বলল, নতুন ভাবি সাবধানে নামেন, ঘাট কিন্তু পিছলা। পরি তাই সাবধানে নামল। দুটো খেজুর গাছ পাশাপাশি রেখে খাট বানানো হয়েছে। বহুদিন পানিতে ডুবে থাকার কারণে গাছ দুটোতে শেওলা ধরে গেছে, যার ফলে পিচ্ছিল হয়ে গেছে। তাই দেখে শুনে পা ফেলছে পরি। পুকুরের পানিতে শরীর ভেজাতে বেশ লাগলো পরির। বেশিক্ষণ সাঁতার কাটল না সে। তাড়াতাড়ি উঠতে হবে। চামেলি আগে উঠে এলো, কিন্তু পরি উঠতে গিয়ে পড়ল বিপাকে। হাত ফুসকে সাবানটা পড়ে গেল পানিতে। পরি চামেলিকে ডেকে বলল, সাবানটা পানিতে পড়ে গেছে চামেলি, এবার কি হবে? ডুব দিয়া খোঁজো, পায়া যাইবা। আমার কতবার সাবান হারাইছে, হাতড়াইলে পায়া যাইবা। ডুব দেও। চামেলির কথা মতো পরি আবার পানিতে নামল। ডুব দিয়ে সাবান খোঁজার চেষ্টা করল। পানির নিচে কতক্ষণ আর দম আটকে থাকা যায়? সাবান না পেয়ে পরি পানির উপরে এসে বড় করে দম ছাড়ল। তবে সাথে সাথে দম আটকে আসার উপক্রম হলো, কারণ চামেলির জায়গাতে স্বয়ং সায়ের দাঁড়িয়ে আছে। পরনে তার গেঞ্জি আর লুঙ্গি, হাঁটু পর্যন্ত উঠিয়ে গিট্টু দেওয়া তার লুঙ্গিটা। মনে হচ্ছে যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে এসেছে সায়ের। সাহসী পরি স্বামীর ভয়ে ঢুক গিলল। সায়ের পরীকে বারবার বাইরে যেতে নিষেধ করে দিয়েছে। সায়ের বাড়িতে না থাকলে তো একেবারেই পরীর বাইরে যাওয়া নিষিদ্ধ। সায়েরের হাতে একটা ছোট লাঠি দেখে পরি আরো ঘাবড়ে গেল। মারবে নাকি? সায়ের গম্ভীর কণ্ঠে বলল, আপনি পুকুরে এসেছেন কেন? আমি যাওয়ার আগে কি বলে গিয়েছিলাম মনে রাখেননি তাই না? না মানে, আসলে আজকেই এসেছি, আর কখনো আসবো না কথা দিচ্ছি। আমার কথা না রেখে এখন কথা দেওয়া হচ্ছে। পরি করুণ স্বরে বলল, মাফ চাইছি, আর হবে না। উঠে আসুন। সাবান পড়ে গেছে, খুঁজে পাচ্ছি না তো। আপনি একটু দেখুন না খুঁজে। পরির অসহায় মুখ দেখে সায়ের পানিতে নামল। ডুব দিয়ে মুহূর্তেই সাবানটা খুঁজে আনল। সাবান দেখে পরির মুখে হাসি ফুটল। সায়েরের থেকে সাবানটা নিয়ে বলল, যাক, অবশেষে পাওয়া গেল। এখন আর খুশি হওয়া লাগবে না। আমাকে কথা দিন আর কখনোই পুকুরে আসবেন না। আর আমি ছাড়া কারোর সাথে বাড়ির বাইরে যাবেন না। আমাকে নিয়ে এত ভয়ের কি আছে মালি সাহেব? সায়ের পরির হাতটা ধরে কাছে টেনে নিল, বলল, আমার একটি মাত্র পরিজন। আমি চাই না যে আমি ছাড়া পরিজনের দর্শন অন্য পুরুষ করুক। আপনাকে আমার কাছে খুব যত্ন করে আগলে রাখবো। আপনার হাতে লাঠি দেখে ভাবলাম মারবেন বুঝি আমাকে। ভালোবেসে কাঁদতে চেয়েছেন না, লাঠি দিয়ে মেরে কাঁদাবো? পরি মৃদু রাগ নিয়ে বলে, কি? সায়ের হাস্য, অতপর পরীকে নিজ আলিঙ্গনে নিয়ে বলে, ভালোবেসে কুল পায় না আবার মারবো? পার থেকে চামেলির গলা শোনা গেল, আরে সেহান ভাই, তোমরা অহনো উঠো নাই? ঠান্ডা লাগবো যে। থতমত খেয়ে পরীকে ছেড়ে দিল সায়ের। কিন্তু চামেলির ভাবান্তর নেই। বোকা মেয়েটা অত কিছুই বুঝল না। সায়ের ধমকে চামেলিকে বলল, তোর মার খেয়ে হয়নি না, দাঁড়া আবার আসছি। দৌড়ে চলে গেল চামেলি। একটু আগে সায়ের পুকুর পাড়ে এসে চামেলিকে ঘাত লাগিয়েছিল পরীকে ঘাটে আনার জন্য। বাড়ি ফিরে এসে সে যখন দেখল ঘরে পরি নেই, তখন ফুপুকে জিজ্ঞেস করে। সায়েরকে রাগ করতে দেখে সমস্ত দোষ তিনি চামেলির উপর দিয়ে দেন, যার ফলস্বরূপ লাঠির বাড়ি চামেলির উপর পড়ে। পরীকে নিয়েই বাড়ি ফিরে এলো সায়ের। আজকে ভালোয় ভালোয় বেঁচে গেছে, আর এই ভুল করা যাবে না। মালার কথা মনে পড়ল পরির। মালা সায়েরকে বলেছিল পরীকে আগলে রাখতে। সায়ের সেই চেষ্টাই করছে। ভেজা কাপড় বদলে ঘরে এলো পরি। সে সায়েরকে জিজ্ঞেস করল, আপনি আজ চলে এলেন যে? বলে গেলেন তো ফিরতে সন্ধ্যা হবে। আপনাকে দেখার আকাঙ্ক্ষা আমাকে টেনে নিয়ে এলো পরিজান। পারলাম না থাকতে। আপনি কি আমাকে একটুও মনে করেননি? আপনাকে তো ভুলিনি, তাহলে মনে পড়বে কি? একটা মানুষকে তখনই মনে পড়ে যখন তাকে ভুলে যায়। সায়ের পরীর কাছে আসার চেষ্টা করতেই খুশিনা এসে ঢুকল। মুখটা বিকৃত করে সায়ের সরে গেল। তাকে আবার আড়তে যেতে হবে। প্রতিদিন দুপুরে সে খাওয়ার জন্য আসবে। এই চুক্তিতে সে কাজে ঢুকেছে। এখন যাবে, আবার আসবে সন্ধ্যার পর। বেশিক্ষণ থাকল না সায়ের। দুপুরের খাবার শেষ করেই সে চলে গেল। পরি পরবর্তী সময়টুকু সায়েরের জন্য সে অপেক্ষা করতে লাগল। অপেক্ষা করতে করতেই সন্ধ্যা নেমে এলো। ফুপু বাড়িতে নেই। অভ্যাস মতো সে পাশের বাড়িতে গেছে। দরজায় টোকা পড়তেই খুশি হলো পরি। দ্রুত দরজা খুলতে গিয়েও থেমে গেল।
শায়ের বলেছিল রাতে সে যদি না ফেরে তাহলে দরজায় আওয়াজ পেলেই যাতে সে দরজা না খোলে। তাই পরি থেমে গেল। আগে জানার দরকার কে এসেছে। তাই সে জিজ্ঞেস করল, কে? অপর পাশে থেকে জবাব না পেয়ে পরি বুঝে গেল যে শায়ের আসেনি। তাহলে কে এসেছে? দরজায় কান লাগিয়ে ওপাশে উপস্থিত মানুষটার পরিস্থিতি বোঝার চেষ্টা করছে পরি। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে আর শব্দ শোনা গেল না। পরি ভাবল বোধহয় শায়েরই এসেছে, তাকে পরীক্ষা করছে। তাই সে পরীক্ষা দিতেও প্রস্তুত হলো। আবারও জিজ্ঞেস করল, পরিচয় না দিলে দরজা খোলা যাবে না। যদি কথা না বলেন তাহলে চলে যান এখান থেকে। এবার জবাব এলো। মোটা কণ্ঠস্বরে একজন পুরুষ বলে উঠল, সেহরান ভাই আছে। চমকে গেল পরি। সত্যিই তো শায়ের আসেনি। তাহলে কে এলো? দরজা তো কিছুতেই খোলা যাবে না। কিন্তু ভয় সে পেল না। শত্রুকে প্রতিহত করতে পরি জানে। এই একজনকে শেষ করতে কয়েক মুহূর্তই যথেষ্ট। পরি দরজা থেকে একটু পিছিয়ে গিয়ে বলে, উনি বাড়িতে ফেরেনি, আপনি চলে যান। গেল না লোকটা। ওখানে দাঁড়িয়ে থেকে বলে, নতুন ভাবি আমি হইলাম পলাশ। আপনের দেবর, দরজাটা একটু খোলেন। আপনের লগে সাক্ষাৎ করতে আইলাম। পরি জানে না আদৌ কোন দেবর আছে কিনা। এটাকে তো কিছুতেই ঘরে আসতে দেওয়া যাবে না। পরি বলল, আপনি চলে যান। আপনার ভাই আসলে তখন আইসেন। আপাতত চলে যান। পলাশ যাইতে চাইল না। পরীকে বারবার দরজা খোলার অনুরোধ করতে লাগল। পরি জবাব দিতে দিতে হয়রান শেষে হাল ছেড়ে পালঙ্কে বসে রইল। পলাশ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল। তার কিছুক্ষণ বাদেই আবার দরজার কড়া নাড়ল কেউ। পরি বিরক্ত হয়ে গেল। নিশ্চয়ই পলাশ নামের লোকটা আবার এসেছে। সে রেগে বলে, এত ঘাট তারা কেন আপনি? এসেছেন কেন আবার? চলে যান। তবে এবারের গলার আওয়াজ পরিচিত পরির। আপনি কি আমার উপর রেগে আছেন পরিছেন? থতমত খেয়ে পরি দ্রুত দরজা খুলে দিল। শায়েরকে দেখে মৃদু হাসার চেষ্টা করে ঘরে আসতে দিল। শায়ের এখনো প্রশ্নসূচক দৃষ্টিতে পরির দিকে তাকিয়ে আছে। পরি তা বুঝতে পেরে বলল, পলাশ নামের আপনার কোন ভাই আছে? কেন বলুন তো? সে এসেছিল আপনার খোঁজে। ভেতরের আসতে চেয়েছিল কিন্তু আমি আসতে দেইনি। শায়ের কপাল কুঁচকে এলো। চিন্তিত হয়ে বলল, পলাশ বাড়ি এসেছে। আপনি চিনেন পলাশকে? চামেলির বড় ভাই পলাশ। ভালো ছেলে ও। পরি মাথা নাড়ল। শায়ের বলল, কিন্তু ওর থেকে দূরে থাকার চেষ্টা করবেন। কেন? ভালো ছেলেদের থেকে দূরে থাকবেন আর খারাপ ছেলেদের কথা তো বাদই দিলাম। তা আপনি কেমন ছেলে মালি সাহেব? আমি আপনার স্বামী পরিচান। আমি যেমনই হই না কেন আপনার বাস আমাতেই হবে। পাঞ্জাবির পকেট থেকে ফুলগুচ্ছ বের করে পরির হাতে দিল। আবারও সেই বেলি ফুল। সাদা রঙের এই ফুলটিতে মন মাতানো সুবাস থাকে। কেমন যেন নেশা ধরে যায় পরির। নাকের কাছে ফুল নিয়ে ঘ্রাণ নিতেই মন ভালো হয়ে যায়। আপনি ফুলের নেশায় আসক্ত, আমি পরিজনের নেশায়। শায়েরের চোখে চোখ রেখে পরি বলে, মালি সাহেব যে নিজ হস্তে গড়েছে বাগান। এই ফুলের নেশায় আজীবন আসক্ত থাকতে চাই। একজন মানুষের সবকিছু পরিবর্তন হলেও আসক্তির পরিবর্তন কখনো হয় না। আপনি আমার সেই আসক্তি যা কখনোই পরিবর্তন হবে না পরিচান। দীর্ঘক্ষণ দৃষ্টি বিনিময় হলো দুজনের। যে ঠোঁটের হাসির থেকে চোখ ফেরানো যায় না সে হাসি মারাত্মক সুন্দর। যার সামনের পুরুষটিকে প্রচণ্ড বেগে আঘাত করে যাচ্ছে। ভালোবাসা সুন্দর হলে তার দেওয়া সবকিছুই সুন্দর। আপনার হাসি সুন্দর। শুধুই সুন্দর। হাসল শায়ের। এই প্রশ্নটা পরি আরেকবার করেছিল তাকে। শায়ের সপ্তবর্ণে সেই উত্তর দিয়েছে। কিন্তু এবার সে আর কিছু বলল না। তবে পরি বলল, আপনার হাসিও কম সুন্দর নয়। আপনার মতোই আপনার হাসি সুন্দর। পুরুষ মানুষ কখন সুন্দর হয় জানেন? কখন? একজন পুরুষ সুন্দর তখনই যখন নারী তার কাছে সুখী। তাহলে আপনি আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ। শায়েরের মতে সব পুরুষ সুন্দর হয় না। চেহারায় মাধুর্য থাকলে কি মনটাও মাধুর্যময় থাকে। নারীকে সুখী রাখার সর্বশ্রেষ্ঠ পরিপন্থা হল পুরুষের ভালোবাসা। যাতে নেই কোন লোভ, বিদ্বেষ, হিংসা। যে পুরুষ ভালোবাসা দ্বারা একজন নারীকে সুখী রাখতে পারে একমাত্র সেই সর্বোত্তম। সকালে পলাশ আবারও এসেছে। দরজায় দাঁড়িয়ে উকিঝুঁকি দিচ্ছে অনবরত। তখন ঘরের দরজা বন্ধ ছিল। পলাশ ভাবছে সে শায়েরকে ডাকবে কিনা। এরই মধ্যে খুশিনা চলে আসে। চুলার ছাই ফেলার জন্য ভোরেই সে ঘুম থেকে ওঠে। রান্নাঘরের যাওয়ার সময় দেখল পলাশ শায়েরের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে কি যেন করছে। তিনি সেদিকে এগিয়ে গিয়ে বললেন, এই হতচ্ছাড়া, তুই এই সকালে এইখানে কি করস? পলাশ চমকে ফিরে তাকালো। ফুপুকে দেখে একাল হেসে বলল,
কাল রাইতে আইলাম নতুন ভাবি দরজা খুলল না। হের লাইগা এখন আইলাম। হেরা মনে হয় ঘুমাইতেছে। ঘুমাইব না তো কি করব? তোর মতো বলদের লাহান ঘুরব। এইখানে আইছস কেন? পলাশ যে চামেলির মতোই বোকাশোকা তা জানে ফুপু। কেউ কোন কথা বললে তা কিছুতেই পেটে রাখতে পারে না। গড়গড় করে সব বলে দেয়। তাই সে বলে, মা রকইল সেহরান ভাই নাকি বিয়ে করছে। বউ নাকি আমাগো চম্পার থাইকা মেলা সুন্দর। হের লাইগা দেখতে আইলাম। এই বলদ এত বিয়ানে কেউ বউ দেখতে আহে। যা সর। আর তোরে সেহরান ওর বউ দেখতে দিব না। কেন দিব না? আমি কি মা মতো ঝগড়া করি? খুশি না রেগে আরো দুকথা শুনিয়ে দিল। দুজনের চেঁচামেচিতে সায়ের পুরীর দুজনেই জেগে গেল। সায়ের দরজা খুলে বের হতেই পলাশ সেদিকে তাকিয়ে বলে উঠল, সেহরান ভাই ইঠা পড়ছে। নতুন ভাবি উঠছে কই দেখি। সায়েরের মেজাজ গরম হয়ে গেল। আরেকটু ঘুমাতে চেয়েছিল সে, কিন্তু পলাশের জন্য আর তা হলো না। সে বলল, তুই এখন ঘরে যা। ফুপু কইল তোমার বউ নাকি দেখতে দিবা না। কেন? সেটা তোর মাও ভালো করেই জানে। যা গিয়ে জিজ্ঞেস কর। আর এখন এখান থেকে না গেলে কানের নিচে মারব। পলাশ পরিমরি করে দৌড়ে পালালো। বয়সে চম্পার ছোট সে এবং চামেলির বড়। বয়স বেশি নয়, তবে বুদ্ধি কম। যে যা বলে তাই করে। শুধু মিষ্টি খাওয়ার লোভ দেখালেই হলো। বছর খানেক আগে পলাশ নদীতে যায় গোসল করতে। ওখানকার ছেলেরা ওকে মিষ্টির লোভ দেখিয়ে বলে মেয়েরা যেখানে জামাকাপড় বদলায় সেখানে উকি দিতে। মিষ্টির লোভে সে তাই করে। সেদিন বেশ মার খেতে হয়েছিল পলাশকে। তারপর হেরোনা তার ভাইয়ের কাছে পলাশকে পাঠিয়ে দেয়। তারপর আর বাড়িতে আসেনি। ছেলেকে নিয়ে বেশ চিন্তিত হেরোনা। এই বোকা ছেলেটা কবে একটু ভালো মন্দ বুঝবে। গ্রামের মাতব্বর ইলিয়াস আলী খুবই ভালো একজন লোক। সায়ের গ্রামে খুব একটা আসতো না, তবুও সায়েরকে তিনি খুব পছন্দ করতেন। তাই তো তিনি স্বেচ্ছায় সায়েরকে কাজে নিয়েছেন। সায়েরের কাজ হলো মালপত্রের হিসাব রাখা। প্রতিদিন কত মাল আসছে যাচ্ছে তা লিখে রাখে সে। লোকদের নানান ধরনের পরামর্শও দিয়ে থাকে। সায়েরের কাজে আগ্রহ দেখে ইলিয়াস আলী ভারী খুশি হন। তার ছেলে নেই, দুটো মেয়ে। এই বয়সে কাজ সামলাতে হিমশিম খান তিনি। বড় মেয়েকে বিয়ে দিয়ে ভেবেছিলেন জামাই তার ব্যবসা দেখবে, কিন্তু ভাগ্যক্রমে এমন জামাই তিনি পেয়েছেন যে সে ব্যবসার কিছুই বুঝে না। অবশেষে সায়েরকে পেয়ে তিনি ভীষণ খুশি। সায়ের টেবিলে বসে খাতা দেখছে। ইলিয়াস আলী ওর পাশে চেয়ার টেনে বসল। সায়ের বলল, কেমন আছেন চাচা? আল্লাহর রহমতে ভালোই আছি বাবা। তুমি এসে বড় উপকার করলে। আমি জেনে খুব খুশি হয়েছি যে তুমি এখন থেকে গ্রামেই থাকবে। জি চাচা, আপনাদের দোয়া আমাকে গ্রামে ফিরিয়ে এনেছে। ইলিয়াস আলী ইতস্তত করছে। হয়তো তিনি কিছু বলতে চান। সায়ের তা বুঝতে পেরে বলল, চাচা আপনি কিছু বলতে চাইলে নির্ভয়ে বলতে পারেন। আসলে সেহরান, বড়ই দুঃখে আছি। বড় জামাই তো কিছুই জানে না। ভাবতাছি ছোট মেয়েকে ভালো ছেলে দেখে বিয়ে দেব যাতে ছোট জামাই আমার ব্যবসা দেখতে পারে। ভালো তো। আপনি চাইলে আমিও খুঁজে দেখতে পারি। বাবা সেহরান, এলিনার মা তোমাকে পাত্র হিসেবে খুব পছন্দ করে। তোমার হাতে মেয়েকে তুলে দিতে পারলে খুশি হবে খুব। সায়ের চমকালো না। ও আগেই কিছুটা আন্দাজ করেছিল। তাই অত্যন্ত বিনয়ের সুরে সে বলতে লাগলো, চাচা আপনি হয়তো জানেন না। অবশ্য আমার বাড়ির আশেপাশের মানুষই শুধু জানে আমি বিবাহিত। সেজন্য আপনিও হয়তো জানেন না। আমাকে ক্ষমা করবেন। চমকে গেলেন ইলিয়াস আলী। সাথে হতাশাগ্রস্তও হলেন। কিছুক্ষণ মৌনতা পালন করে হাসি মুখে বললেন, আমি তো জানতাম না বাবা। না জেনে বলে ফেলেছি, তুমি কিছু মনে করো না। আপনি আমার বাবার মতো। কিছু মনে করব কেন? আচ্ছা ঠিক আছে। তাহলে নতুন বউকে নিয়ে কাল আমাদের বাড়িতে আসবে। তোমাদের দাওয়াত রইল। না আসলে আমি বেজার হব। সায়ের হেসে সম্মতি দিল। সে পরীকে নিয়ে যাবে ওনার বাড়িতে। ইলিয়াস চলে গেলে সায়ের নিজের কাছে মন দিল। কাজের সময় যেন কাটে না, অথচ পরীর সাথে কাটানো সময়টা যেন দ্রুত চলে যায়। দুপুর হতেই ফিরে এলো সায়ের। পরী তখন গোসল সেরে উঠোনে শাড়ি মেলছে। সায়ের তা কিছুক্ষণ নির্বিঘ্নে পর্যবেক্ষণ করল। পরী পেছনে ফিরে সায়েরকে দেখেই সেদিকে এগিয়ে গেল। সায়েরের মুখের দিকে তাকিয়ে দেখল ঘাম ঝরছে কপাল বেয়ে। পরী নিজের আঁচল সায়েরের দিকে এগিয়ে দিয়ে বলে, ঘাম ঝরছে আপনার, মুছে নিন। আপনি মুছে দিলে মন্দ হয় না। পরী বিনা বাক্যে ঘাম মুছে দিয়ে সায়েরকে নিয়ে ঘরে আসে। হাত পাখা এনে সায়েরকে বাতাস করতে করতে বলে, রৌদের মধ্যে ছাতাটা নিয়ে গেলেই পারেন। হুমুম।
আমি রোজ দুপুরে না এসেও পারতাম। কেন আসি জানেন কি? পরি না সূচক মাথা নাড়ায়। আপনি যখন রোজ দুপুরে গোসল করে ভেজা চুলে গামছা পেঁচিয়ে কাপড় মেলতে চান, তখন আপনাকে সবচাইতে বেশি মোহনীয় লাগে। এই দৃশ্যটা আমি প্রতিদিন দেখতে চাই। আপনি নিজেও জানেন না যে তখন কতটা স্নিগ্ধ লাগে আপনাকে। পাখা ঘুরানো থেমে গেল পরীর। স্থির দৃষ্টিতে সে তাকিয়ে রইল শায়েরের পানে। শায়ের বলেছিল তার ভালোবাসা পরীকে রোজ কাঁদাবে, সেজন্য কি এই মুহূর্তে চোখ ঝাপসা হয়ে আসছে পরীর? পরী খেয়াল করল তার চোখ থেকে এখনই নোনা জল গড়িয়ে পড়বে। শায়ের বসা থেকে চট করে দাঁড়িয়ে আগলে নিল পরীকে। চোখের জল পড়ার আগেই তা মুছে দিল। গালে হাত রেখে পরম স্নেহে চুম্বন করল পরীর গলায়। তখনই ভারী কিছু টিনের চালে পড়তেই শায়ের পরী ছিটকে দূরে সরে গেল। কি হয়েছে তা দেখার জন্য শায়ের বাইরে এলো। দেখল উঠোনে একটা বর্ষণ নারকেল পড়ে আছে। এটাই সম্ভবত চালের উপর পড়েছে। তখনই নারকেল গাছ থেকে পলাশের কণ্ঠস্বর ভেসে আসে, সেরান ভাই সরেন, নাইলে আপনের মাথায় পড়ব। ছোট্ট টিনের ঘরের চারিদিক দিয়ে বেড়া দেওয়া, কল্পার রান্নাঘরের চারিদিকও থাকা। শায়েরের ঘরটা খুব বেশি জায়গা জুড়ে নয়। বেড়ার ধার ঘেঁষে বড় একটা নারকেল গাছ, বেশ বর্বর নারকেল ধরেছে তাতে। ভর দুপুরে পলাশের ইচ্ছা করছে পিঠা খাবে। হেরোনার কাছে বায়না ধরতেই তিনি বললেন নারকেল পাড়ার জন্য। হুট করেই সে গাছে চেপে বসে আর বিপত্তি ঘটায়। শায়ের বুঝতে পেরেছে এই ছেলেটা যতদিন বাড়িতে থাকবে কাউকে শান্তিতে থাকতে দিবে না। খুশিনাও চলে এসেছে। তিনি হেরোনার ঘরের সামনে গিয়ে গলা ছেড়ে বলতে লাগলেন, ও হেরো, তোর বলদ দামড়া পোলা কি মানুষ হইব না? এই ভর দুপুরে গাছে মিঠা কি করতেছে? হেরোনা ওতেরে এলেন ঘর থেকে, তাতে তোমার কি? আমার পোলায় পিঠা খাইব। তোমার এত বাধে কেন? ঘরের চালে নারকেল ফালাইছে, ঘরটা তো খাইব। পোলা নামা। নামবো না আমার পোলা। আমি দেখছি আমার পোলার ভালা তোমার সহ্য হয় না। তা দূরে যাও না, এইখানে আহ কেন? শায়ের ধমকে পলাশকে গাছ থেকে নামায়। চালের টিন দেবে গেছে কিছুটা, এটাকে ঠিক করতে হবে, নয়তো বাদল দিনে বৃষ্টির পানি পড়বে। ঝামেলা ছাড়া এই ছেলে আর কিছুই করতে পারে না। বছর খানেক আগে যে ঘটনা ঘটিয়েছে তারপর এখন বাড়িতে এসেছে। বাইরের কেউ দেখলে আস্ত রাখবেন না ওকে। কয়েক দিন পরই চলে যাবে সে। তাই হেরোনা আদর যত্ন করছেন ছেলেকে। এই মুহূর্তে হেরোনার সাথে ঝগড়ার কোন মানেই হয় না। খুশি না যা বলার বলুক। তাই শায়ের আর সেদিকে এগোলো না। নিজ গন্তব্যে সে চলে গেল। কিন্তু নারকেল গাছটা আর সে রাখল না। পরের দিন লোক দিয়ে কেটে ফেলল। হেরোনার রাগ হলেও কিছু বলতে পারলেন না। কেননা শায়েরের বাবার জমি শায়েরের চাচারা মিলে দখল করে রেখেছে। শায়েরের দাদা তার সমস্ত সম্পত্তি 4 ছেলেকে ভাগ করে দিয়ে দিয়েছেন। একমাত্র ছেলে হওয়াতে বাবার সম্পত্তি শায়ের পেয়েছে। কম করে বিঘা 2 কিংবা তার থেকে একটু কম হবে। শায়ের কখনোই নিজের সম্পত্তি চায়নি। এখন কিছু বললে শায়ের যদি তার সম্পত্তির অধিকার চেয়ে বসে, হেরোনা কিছুতেই তা হতে দেবে না। তাই তিনি আগ বাড়িয়ে কিছু বললেন না। বাকি 2 যাকেও চুপ থাকতে বললেন। তবে চিন্তা হেরোনার গেল না। কেননা শায়ের এখন বিয়ে করেছে। বাচ্চা হলেই তো শায়ের নিজের ভাগ বুঝে নেবে। এজন্য বেশ চিন্তা হয় হেরোনার। ড্যাশ 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 ড্যাশ। জমিদার বাড়ির সামনে ভিড় জমিয়েছে গ্রামের শত শত মানুষ। মহিলারা আঁচলে মুখ ঢেকে অন্দরে যাচ্ছেন আবার বের হচ্ছেন। চোখের পানি ফেলছেন কেউ কেউ। বাইরের লোকজন বাঁশ কেটে এনে রাখছেন। কয়েকজন মিলে কবর খুঁড়ছেন জমিদার বাড়ির পাশে থাকা কবরস্থানে। গরুর গাড়িটি এসে থামতেই আগে নামল শায়ের, তারপর পরী। ভিড় জমানো শ্রোতারা রাস্তা দিল পরীকে ভেতরে যাওয়ার। পরী ধীর পায়ে অন্দরে ঢুকল। অন্দরের উঠোনে আজ অনেক মহিলারা। সবাইকে এক নজর দেখে নিয়ে সিঁড়ি ভেঙে দোতলায় চলে গেল সে। সারিবদ্ধ ঘরগুলো পেরোতে লাগলো সে। শেষের আগের ঘরটাতে ঢুকতেই পরিচিত মুখগুলো দেখতে পেল পরী। মালা জেসমিন মেঝেতে বসে আছে। রূপালী পালঙ্কের উপর বসে আছে। আবেরজানের পুরো শরীর চাদরে ঢাকা। কাল রাতে পরলোক গমন করেন আবেরজান। পরীকে রাতেই খবর পাঠানো হয়। খবর পাওয়ার পর শায়ের দেরি করেনি। তখনই নূরনগরের উদ্দেশ্যে রওনা হয় পরীকে নিয়ে। দীর্ঘ 8 মাস পর পরী নিজ বাড়িতে পা রেখেছে। কাজের জন্য শায়ের সময় পাচ্ছিল না বিধায় আসতে পারে না। কিন্তু আবেরজানের মৃত্যুর খবর শুনে তো আর থাকা যায় না। ইলিয়াসকে না জানিয়েই আসতে হলো। পরী রূপালীর পাশে গিয়ে বসতেই রূপালী ওকে ধরে কেঁদে উঠল, বলল, দাদি আর নেই রে পরী, আমাদের ছেড়ে চলে গেছে। পরী শক্ত করে জড়িয়ে ধরে বোনকে। তবে ওর খারাপ লাগলেও চোখে পানি আসলো না।
কারণ আবেরজানের জন্য মালার জীবনটা দুর্বিষহ হয়ে গিয়েছিল। তার কটু কথাতে মালা কষ্ট পেত। সেজন্য পরী দাদিকে খুব একটা পছন্দ করত না। তাই তার মৃত্যুতে এত শোক পালন করার কোন মানে হয় না বলে পরীর ধারণা। তবে মুখ ফুটে সে কিছুই বলে না। জেসমিন আর মালা গুনগুন করে কেঁদে যাচ্ছেন। শাশুড়ি যেমনই হোক না কেন মা বলে ডেকেছেন এতদিন, সম্মান দিয়েছেন, সেই মানুষটা আজকে সবাইকে ছেড়ে চলে গেছেন। কষ্ট তো হবেই। মহিলারা ধরাধরি করে আবেরজানকে নিচে নামালো, গোসল করালো গরম পানি দিয়ে। তারপর সাদা কাফনে মুড়ে দিয়ে খাটিয়ায় শুয়ে দিল। আগরবাতি আর গোলাপ জলের গন্ধে চারিদিক ভরে উঠেছে। আবেরজানকে নিয়ে যাওয়ার আগে শেষ দেখা দেখতে এলো সবাই। পরী খাটিয়ার পাশে দাঁড়িয়ে আছে, তার স্থির দৃষ্টি আবেরজানের বন্ধ চোখে। একসময় কতই না এই মহিলার মৃত্যু কামনা করেছে সে, তখন অত কিছু বোঝেনি। কিন্তু এখন একটু হলেও কষ্ট হচ্ছে। নিজের রক্ত বলে কথা। রূপালী হুট করেই আবেরজানের পা জড়িয়ে বসে পড়ল। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, মাফ করে দিও দাদি, না জেনে অনেক কথা বলেছি তোমাকে, ভুল বুঝেছি, বেঁচে থাকতে বুঝতে পারিনি, মাফ করো তুমি। মালা আঁচলে মুখ ঢেকে কাঁদেন। শেষ বিদায় সবাই চোখের পানিতেই দেয়। সে যত খারাপ মানুষ হোক না কেন, কেননা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষেরও আপনজন আছে, কারো না কারো ভালোবাসা সেও পায়। বিদায় নিয়ে চলে গেল আবেরজান। পুরো অন্দর শান্ত এখন। ঘূর্ণিঝড়ের তাণ্ডব শেষ হওয়ার পর যেমন শান্ত হয় পরিবেশ, ঠিক তেমনি মানুষজন একে একে চলে গেছে নিজ গৃহে। অন্দরের বারান্দায় বসে আছে সবাই। কুসুম আর শেফালি ভাত ডাল ঘরে নিচ্ছে। কেউ মারা গেলে সে বাড়িতে 3 দিনের মধ্যে চুলায় আগুন জ্বালানো নিষেধ, তাই প্রতিবেশীরা রান্না করে দিয়ে যাচ্ছে। যারা কবর খুঁজছেন এবং বাকি কাজ করেছেন তাদের খাইয়ে বিদায় করা হয়েছে। ঘরের মহিলারা শুধু বাকি আছে। কুসুম কাউকে খেতে ডাকার সাহস পাচ্ছে না, কারো মন তো ভালো নেই, কেউ তো খাবে না বলে মনে হয়। কুসুম পরীর অভিব্যক্ত বুঝতে পেরে সেদিকে এগোয়, গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে কুসুম? কুসুম অত্যন্ত নিচু গলায় বলে, কাল রাত থাইকা সবাই না খাওয়া আবা। আচ্ছা চল রান্নাঘরে, সব গুছিয়ে আমি সবাইকে খেতে ডাকছি। কুসুম আর পরীর রান্নাঘরে গেল। সবকিছু এলোমেলো হয়ে আছে। পরী কুসুমের হাতে হাত লাগিয়ে সব গোছাতে লাগলো। গ্রামে যে কি হইল, খালি মানুষ মরতেই থাকে। আল্লাহ কোন গজব ফালাইল তা তিনিই ভালো জানে। আল্লাহ যাদের পছন্দ করেন তাদের সবসময়ই পরীক্ষা করেন। কি জানি আমাদের উপর এত পরীক্ষা কেন করছেন। পরী একটু চুপ থেকে কুসুমকে জিজ্ঞেস করে, বিন্দুর খুনিদের কি খবর কুসুম? আমি দূরে থাকি বিধায় কোন খবর পাই না। তুই জানিস? হঠাৎ করেই মনমরা হয়ে গেল কুসুম। মনে হচ্ছে রাজ্যের কষ্ট তার ভেতরে চাপা পড়েছে। সে বলে, কি কমু আপা, বিন্দু তো গেল, লগে তার সম্পানরেও নিয়ে গেল। পরীর হাত থেমে গেল। ডালের বাটিটা রেখে বলল, সম্পান মাঝি? কি বলছিস কুসুম, ভালো করে বল। আপনি জানবেন কেমনে আপা? আপনি তো অনেক দূরে থাকেন। আপনি এই বাড়ি থাইকা যাওয়ার 7 দিন পর সম্পান গলায় দড়ি দিচ্ছে আপা। বিন্দুরে যেই গাছের ঝুলাই ছিল সেই ডালেই ফাঁসি দিচ্ছে। সম্পানের মা পাগল হইয়া গেছে আপা। পরী নিশ্চুপ রইল কিছুক্ষণ। সম্পান যে এভাবে আত্মহুতি করবে তা ভাবেনি পরী। সম্পানের জন্য খারাপ লাগছে। বিন্দুকে ছাড়া বেঁচে থাকা কঠিন বলেই ছেলেটা নিজেকে শেষ করে দিল। ওদের ভালোবাসার পরিণতি এতটা কঠিন না হলেও পারত। কেন জানি আজ পরীর কষ্ট হলো না। কষ্ট পেতে পেতে সে হাঁপিয়ে গেছে। পরী আর ভাবতে পারল না সম্পানকে নিয়ে। সে বাটিতে ডাল তুলতে তুলতে বলল, আর কিছু নেই কুসুম? শুধু ডাল? হ আপা, আর কিছু নাই। সকাল সকাল সবাই তাড়াতাড়ি কইরা ডাল রান্না করছে। পরী চুপ থাকলো, ভাবল সায়ের তো ডাল পছন্দ করে না। ও বাড়িতে শুধু পরী আর ফুপুই ডাল খেত, কিন্তু আজকে সায়ের খেয়েছে তো। পরী চোখ তুলে কুসুমের দিকে তাকালো, বলল, উনি কি খেয়েছে কুসুম? সায়ের ভাই খাইছে তো, তুই দেখেছিস? আমি নিজে খাওয়াইছি তারে। ওহ! আর কোন বাক্য বায় করলো না কেউ। পরী সবকিছুই গুছিয়ে বাইরে এলো। প্রথমে কেউ খেতে না চাইলেও পরী জোর করেই সবাইকে নিয়ে গেল। তবে পেট ভরে কারো খাওয়া হলো না। সবাই কোনোরকম খেয়ে নিজ ঘরে চলে গেল। পরী ও ঘরে গেল। সায়ের জানালার ধারে দাঁড়িয়ে আছে। পরী একবার ওকে দেখে নিয়ে আলমারি খুলে একটা শাড়ি বের করলো। আলমারি খোলার শব্দে সায়ের ফিরে তাকালো। পরীর চোখে চোখ পড়তেই পরী সেদিকে এগিয়ে গেল। বলল, গোসল করেছেন? হুম। খেয়েছেন? আপনি খেয়েছেন? হ্যাঁ খেয়েছি। সায়ের নিঃশব্দে হাসল। পরীর দিকে ঘুরে দাঁড়িয়ে বলে, আমি না খেলে কখনো খেয়েছেন আপনি?
জেনেও প্রশ্ন করছেন। পরী প্রসঙ্গ পাল্টে বলে, আপনি কি জানেন সম্পান মাঝির কথা? সম্পান? না তো, কোথায় সম্পান? সম্পান মাঝি আত্মহত্যা করেছে, চমকালো শায়ের। পরীর দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল সে। পরী বলল, আমিও আজকে শুনলাম। কুসুম বলেছে। আমার বিন্দুর জন্য নিজের জীবনটা দিয়ে দিল সে। জীবন উৎসর্গ করে কি ভালোবাসা প্রমাণ করা যায় পরিজান? আমার থেকে তা আপনি ভালো জানেন। আপনার থেকেই তো ভালোবাসা শিখছি আমি। প্রতিদিন আপনার ভালোবাসার নতুন রূপের সাথে পরিচিত হই আমি। আপনিই বলুন, আমি যদি আপনার জন্য আমার জীবন উৎসর্গ করি তাহলে আপনাকে ভালোবাসবে কে পরিজান? জীবন দিয়ে ভালোবাসা প্রমাণ করা যায়। তাহলে শাহজাহান কেন তাজমহল বানিয়েছিল? সেও তো পারত তার প্রিয়তমার জন্য জীবন দিয়ে দিতে। সবার ভালোবাসা প্রকাশের ধরন এক হয় না। ভালোবাসা প্রমাণ করার জন্য কেউ জীবন দেয় আর কেউ হাতে হাত রেখে সারা জীবন একসাথে চলার অঙ্গীকার করে। ভালোবাসা সম্পর্কে সবার চিন্তাধারা ভিন্ন হলেও ভালোবাসার কোন পরিবর্তন হয় না। পরিবর্তন হয় সময় এবং পরিস্থিতি। সময়ের বেড়াজালে আটকে যায় সব। পাল্টে যায় ভাগ্য লিখন। গামছা আর শাড়ি হাতে নিয়ে ধৈর্যহীন চোখে শায়েরকে দেখছে পরী। সবসময় অদ্ভুত লাগে শায়েরকে। যখন শায়ের কথা বলে তখন ওর চোখ থেকে চোখ ফেরানো দেয়। পরী আটকে যায় সুরমা পরিহিত ওই চোখে। পরী বলে ওঠে, আপনার পরিজনকে ভালোবাসতে হলে আপনাকে বেঁচে থাকতে হবে মালি সাহেব। আপনার ভালোবাসা ছাড়া পরিজন আর কিছু চায় না। সম্রাট শাহজাহান তার স্ত্রীর জন্য তাজমহল বানিয়েছে। জানেন কি? পরী মাথা নেড়ে বলে, হুমুম। ভারতের সম্রাট শাহজাহান। তার স্ত্রীর নাম মমতাজ। স্ত্রীকে তিনি এতটাই ভালোবাসতেন যে তার জন্য বিশাল বড় তাজমহল বানিয়েছেন। ইতিহাস সেরা সে মহল। তিনি তার ভালোবাসা প্রমাণ করার জন্য তাজমহল বানিয়েছেন। আপনি কিভাবে প্রমাণ করবেন? শায়ের মৃদু হেসে জবাব দিল, শাহজাহানের মতো তাজমহল বানাতে পারবো না বলে কি আমার ভালোবাসা মিথ্যা পড়েছেন? এখন সারা বিশ্ব দেখলেও মমতাজ কিন্তু তাজমহল দেখেনি। আমি চাই না আমার অনুপস্থিতিতে আপনি আপনার ভালোবাসা প্রমাণ দিন। কারণ আপনার চোখে আমি প্রতিদিন প্রমাণ পাই। শুধু এটুকুই আমার পাওয়া। তাজমহলেই কি শুধু ভালোবাসা হয়? কুড়ে ঘরে হয় না বুঝি? শায়ের উত্তর না দিয়ে হাসল। পরী আর সময় ব্যয় করে না। শায়েরকে তার জন্য অপেক্ষা করতে বলে সে গোসলে চলে যায়। রূপালী তার ছেলেকে কোলে নিয়ে বসে আছে। পরী তখন রূপালীর ঘরে গেল। মনমরা হয়ে বসে আছে রূপালী। পরীকে দেখে সে হালকা হাসার চেষ্টা করে। পরী হাত বাড়িয়ে দিল ছোট্ট পিকুলের দিকে। পিকুল এখন বসতে পারে। পরীকে দেখে সে এক পলক মায়ের দিকে তাকিয়ে আবার পরীর দিকে তাকায়। পরী অবিকল তার মায়ের মতো সুন্দর। মায়ের থেকে একটু বেশি বলা চলে। তবে পরীর হাসিটা যেন রূপালীর মতোই। পিকুল ঝাঁপিয়ে পড়ে পরী কোলে। পরীর বুকের সাথে মিশে থাকে সে। রূপালী বলে, দেখ, জন্মের পর তো তোকে পাইনি বলতে গেলে। কি সুন্দর খালামনিকে চিনে নিয়েছে। কেন চিনবে না? আমাদের রক্ত না। আমার কাছে আসবে না তো কার কাছে যাবে? তাই তো দেখছি। দাদিকে কি ভুল বুঝেছ আপা? কোন ভুলের মাফ চাইছিলে তুমি? হঠাৎ করেই রূপালী চুপ করে গেল। এদিক ওদিক পলক ফেলে চোখ আড়ালে ব্যস্ত হলো সে। পরী আবারও জিজ্ঞেস করতেই সে বলে, অনেক কটু কথা শুনিয়েছি তাকে। বুড়ো মানুষ, আমার ঠিক হয়নি দাদির সাথে খারাপ আচরণ করা। তাই মাফ চাইলাম। পরী পিকুলের গালে হাত বুলাতে বুলাতে বলল, সেজন্য এভাবে বলার মানুষ তুমি নও আপা। আমি জানি তুমি দাদিকে কতটা অপছন্দ করতে। কিন্তু সে কি এমন মহান কাজ করলো যে তার কাছে এভাবে মাফ চাইবে? তোমার চোখ বলছে তুমি মিথ্যা বলছো। রূপালী দীর্ঘশ্বাস ফেলে বলে, সত্যি আমি দাদিকে চিনতে অনেক দেরি করে ফেলেছি। মানুষের বাইরের সত্তা দেখা গেলেও ভেতরের সত্তা বোঝা কঠিন। তুইও বুঝবি পরী। সময় এলেই বুঝবি। সময়ের অপেক্ষা করতে পারবো না। তুমি বলো। কিছু কিছু প্রশ্নের উত্তর সময়ের থেকে নিতে হয়। তাহলে সেই উত্তর থেকে অনেক কিছু জানা যায়। এখন বল, একটা প্রশ্নের উত্তর নিবি নাকি অনেক প্রশ্নের? জবাব না দিয়ে রূপালীর দিকে তাকিয়ে রইল পরী। এই মুহূর্তে বোনের ভাবমূর্তি বুঝতে অক্ষম সে। সবকিছু ধোঁয়াশা মনে হচ্ছে। পরীর মনে হচ্ছে ওর সামনে যা কিছু আছে তা শুধুমাত্রই আবছা, মেঘে ঢাকা সবকিছু। মেঘ কেটে গেলে সবকিছু স্পষ্ট হয়ে যাবে। 3 দিন পর মিলাদের আয়োজন করা হয়। হুজুর ডেকে এনে ঘরেই সবকিছু সম্পন্ন করা হয়। এই 3 দিন পরী আর শায়ের জমিদার বাড়িতে থাকলেও এখন তাদের চলে যেতে হবে। পরী কেন যেন থাকতে ইচ্ছা করলেও থাকা হয়ে ওঠে না। শায়ের তাকে ফেলে যেতে নারাজ।
তাই স্বামীকে ফেলে তার থাকা হয়ে ওঠে না। যাওয়ার আগে আবেরজানের কবর দর্শনে গেল সে। ইতিমধ্যে বাঁশের বেড়া দেওয়া হয়ে গেছে। একদিন মাটির নিচে সবাইকে যেতে হবে। আগে কিংবা পরে যেতে হবেই। তবে ইমানের সাথে যাওয়াই শ্রেয়। পরি জানে নাকি এমন ভালো কাজ আবেরজান করেছে যার জন্য রূপালী আজ এত আফসোস করছে তার জন্য। বোনের কথা মতো সে সময়ের থেকে সব জবাব নেবে বলে মন স্থির করেছে। সায়ের পরীর পাশে এসে দাঁড়িয়ে বলে, আমাদের যেতে হবে পরিজান, চলুন। পরি সায়েরের দিকে এক পলক তাকিয়ে আবার কবরের দিকে তাকালো, বলল, কবরস্থানের দিকে তাকালে মনে হয় পৃথিবীর সব আয়োজন বৃথা। সব শত্রুতা, বিরোধিতা, হিংস্রতা, এমনকি ভালোবাসাও এখানে স্থির। তাহলে কেন এত দ্বন্দ্ব মানুষের মাঝে? কেন সবাই কবরে যাওয়ার প্রস্তুতি নেয় না? সবার মস্তিষ্ক একই রকম দেখতে হলেও চিন্তাধারা এক নয় পরিজান। সবাই যদি আপনার মতো ভাবত তাহলে সবাই ভালোবাসাতে পূর্ণ থাকত, ঠিক আপনার মতো। অতঃপর পরীর হাত ধরে নিয়ে গেল সায়ের। যাওয়ার আগে বাড়িটাকে ভালোভাবে দেখে নিল পরি। এই কি সেই বাড়ি যে বাড়িতে পরি ছিল? সবকিছুই স্বাভাবিক থাকলেও পরীর কাছে সবকিছু অস্বাভাবিক লাগছে। পরীকে অন্যমনস্ক দেখে সায়ের জিজ্ঞেস করে, আপনি কি কোন কিছু নিয়ে চিন্তিত? পরি জবাব দিল, আমার কেন জানি মনে হচ্ছে এই জমিদার বাড়িতে কিছু একটা হচ্ছে, যা আমার অজানা। কিন্তু আম্মা, আপা, কুসুম, শেফালি, দাদি এবং জুম্মান জানে। কি এমন হয়েছে সবার? হয়তো আপনার দাদির মৃত্যুতে সবাই কষ্ট পেয়েছে, তাই এরকম লাগছে সবাইকে। না, আমি কুসুমকে দেখেছি, রান্নাঘরে ওর সাথে খাবার বাড়ার সময় ওর হাত অস্বাভাবিকভাবে কাঁপছিল। এমনকি পুরো শরীরও। সামান্য বিষয় নিয়ে বেশি ভয় পাচ্ছিল। ওর ঘাড়ে একটা ক্ষত ছিল। আমি জিজ্ঞেস করেছিলাম। ও বলেছিল পড়ে গিয়েছিল। আমি নিশ্চিত কেউ ওকে আঘাত করেছে। আর জুম্মানকে তো এই 3 দিনে দেখলামই না। যে ছেলেটা আমার এত পাগল সেই ছেলেটার মুখ আমি 3 দিনে দেখলামই না। কিছু তো একটা হয়েছে। আম্মা, আপা, বাকি সবাই আড়াল করছে আমার থেকে। আপনার যদি সেরকম কোন সন্দেহ হয়ে থাকে তাহলে আপনি থাকতে পারেন, আমি বাধা দেব না। পরি নিশ্চুপ রইল। সায়েরকে একা ছাড়তে ওর মন সায় দিচ্ছে না। কেননা মানুষটা তাকে ছাড়া থাকতে পারবে না। পরি যে তার অভ্যাসে পরিণত হয়েছে। তাছাড়া পরি নিজেও থাকতে পারবে না। যে মানুষটির ঘুমন্ত চেহারা দেখে ঘুম ভাঙে, যার স্পর্শ না পেলে সারা রাত্রি বিনা নিদ্রায় পার হয়, তাকে ছাড়া থাকার কোন প্রশ্ন আসে না। তাই সব অজানার রহস্য নূরনগরে ফেলে যাচ্ছে শ্বশুরবাড়ি। পরি দীর্ঘশ্বাস ফেলে বলে, ও বাড়ি থেকে চলে আসার পর সবকিছু বদলে গেছে। আপাকে রেখে আসার পর থেকে ভয়ে আছি আমি। না জানি কোন হিংস্র পশু থাবা মারে। আপা যে বড়ই ফুটবল প্রকৃতির। আঘাত সে সহ্য করতে পারে না। সায়ের পরির হাত চেপে ধরে বলল, আপনি চিন্তা করবেন না পরিজান। অন্দরের সব নারীরা সুরক্ষিত। তাদের কেউ ক্ষতি করতে পারবে না। যেখানে ঘরের মানুষ থাবা মারে সেখানে বাইরের লোক কিছু না। আমাকে বলবেন কি হয়েছে? আমার মনে হচ্ছে আপনি সব কথা বলছেন না। আপনিও কিছু লুকিয়ে যাচ্ছেন। পরি আর কথা বলল না। গাড়িতে হেলান দিয়ে বসে রইল। কি বলবে সে সায়েরকে? আখির ওর নিজের কাকা। এই লোকটা যে ওদের 3 বোনের দিকে হাত বাড়িয়েছিল। সায়ের তা জানলে কি করবে? হয়তো কিছু করতে পারবে না। আখিরকে দেখতে শান্তশিষ্ট মনে হলেও সে একজন ভয়ানক মানুষ। না হলে ভাতিজিদের দিকে কে এমন কুৎসিত নজর দেয়? অতীত টানতে চায় না পরি, আর না সায়েরকে বলতে চায়। সূর্য যখন দিগন্ত থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তখনই নবীনগর পৌঁছালো ওরা। ঘরে ফিরতেই চম্পা এসে হাজির হলো। পরি মুচকি হেসে চম্পাকে ঘরে আসতে বলে। পরির সাথে চম্পার এখন ভাব হয়েছে। চম্পা নিজেই এসেছে। পরি তাতে বেশ খুশি, সে চায় না সম্পর্কে মনোমালিন্য থাকুক। সবাই একসাথে হাসি খুশি থাকাটাই জীবনের বড় পাওয়া। তাই পরি সহজেই এবাড়ির সবার সাথে মিশছে। চম্পা আর চামেলি প্রতিদিন আসে পরির সাথে গল্প করার জন্য। রাতে সায়ের এখন একটু দেরি করে ফেরে, সেজন্য ওরাও থাকে। কখনো আম, জাম্বুরা, তেঁতুল মেখে 3 জনে কারাকারি করে। কখনো ঘরে বসে নায়ক নায়িকার কাহিনী বলে। টেলিভিশন না দেখলেও চম্পা আর চামেলির মুখে অনেক সিনেমার কাহিনী শোনা হয়ে গেছে পরির। ওদের সাথে সময় কাটাতে বেশ ভালোই লাগে পরির। আজকেও চম্পা এসেছে পরির সাথে গল্পগুজব করতে। সে জলপাইয়ের আচার এনেছে পরির জন্য। পরি হাসি মুখে তা গ্রহণ করে। আচার খেয়ে বেশ প্রশংসা করল। এর আগেও হেরোনার দেওয়া অনেক কিছুই খেয়েছে সে। তার রান্নার হাত খুব ভালো। চম্পা পরির থেকে বিদায় নিয়ে নিজ ঘরে ফিরে গেল। ঘরে ঢুকতেই হেরোনার মুখোমুখি হলো সে।
কঠিন দৃষ্টিতে মেয়েকে কিছুক্ষণ দেখে হেসে ফেলল হেরোনা। চম্পাও হাসল, বলল, সব কিছু ঠিকঠাক হইবে তোমা। আমার কথা শুনলে সব ভালো হইব তোর। বাটিটা দে। মেয়ের হাত থেকে আচারের খালি বাটিটা নিয়ে হেরোনা চলে গেল। চম্পা নির্বাক চোখে শায়েরের ঘরের দিকে তাকালো। এই ঘরটাতে সে থাকতে চায়। শায়েরের বধূ হতে চায় তার আকুল মন। তাই তো মায়ের সাথে এক নোংরা খেলায় মেতেছে সে। এতে যে হেরোনার লোভ আছে তা জানে চম্পা। তবুও ভালোবাসার মানুষকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা এই কাজ করতে বাধ্য করছে চম্পাকে। ওর মতে প্রিয় মানুষকে পাওয়ার জন্য যা কিছুই করুক না কেন তা পাপ না। লোভ মানুষকে ধ্বংস করে দেয়। সাম্রাজ্য থেকে অতি ক্ষুদ্র বিষয়ের লোভ তৈরি করে ধ্বংসলীলা। লোভকারী ব্যক্তিদের শাস্তিও ভয়ানক। আল্লাহ লোভীদের পছন্দ করেন না। তাই তো খোদা হওয়ার লোভ ফেরাউনকে বিশাল সমুদ্রে ডুবিয়ে দিয়েছে। তবে অতি আশ্চর্য বিষয় হচ্ছে ফেরাউন তার নিজের শাস্তি নিজেই লিখে দিয়েছিল জিব্রাইল এর কাছে। নীলন্দে পানি আনার জন্য ফেরাউন যখন দোয়া করেন তখন আল্লাহ তার দোয়া কবুল করে নীলন্দে পানি ফিরিয়ে দেন এবং জিব্রাইল পাঠিয়ে দেন। তিনি ফেরাউনকে প্রশ্ন করেন, যদি কোন মুনিব তার ভৃত্যকে দুনিয়ার সমস্ত সুখ দেয়, তবুও সেই ভৃত্য তা উপেক্ষা করে নিজেই মুনিব সাজতেন চায়, তাহলে তার কিরূপ শাস্তি হওয়া উচিত? উত্তরে ফেরাউন বলেছেন, ওই অকৃতজ্ঞকে এই নীলনদের পানিতে ডুবিয়ে মারা উচিত। ফেরাউনের উক্তিটি কাগজে লিখিয়ে নিয়ে চলে যান জিব্রাইল। সেরকম মৃত্যু দেওয়া হয় ফেরাউনকে। সমুদ্রের গভীরে ডুবিয়ে আল্লাহ তাকে শাস্তি দেন। লোভ কখনোই মানুষকে শান্তিতে বাঁচতে দেয় না। হেরোনা যার কারণে সবসময়ই আতঙ্কে থাকে। শায়েরের ভাগে যেটুকু সম্পদ রয়েছে তা হাতিয়ে আনতে পারলে বেশ হবে। হেরোনার সাথে তার স্বামী আকবরও আছেন, সাথে বাকি দুই ভাই তার বউরাও। তাদের পরিকল্পনার প্রধান হাতিয়ার বানিয়েছে হেরোনার মেয়ে চম্পাকে। শায়ের বলতে পাগল সে এখনো সে শায়েরের চরণতলে একটু ঠাঁই চায়, যার দরুন মায়ের অন্যায় আবদার সে মেনে নিয়েছে। পরীর সাথে ভাব জমিয়েছে, কথা বলার ছলে এটা ওটা খাওয়ায়, যার সাথে এক বিশেষ ধরনের ওষুধ মেশানো থাকে যা দূরগ্রামের একজন কবিরাজের কাছ থেকে আনিয়েছেন হেরোনা। পরী যাতে সন্তান জন্ম দিতে না পারে এবং সেই সুযোগে চম্পাকে শায়েরের সাথে বিয়ে দিবেন হেরোনা। এই সামান্য সম্পদের জন্য এখন মেয়েকেও উৎসর্গ করেছেন তিনি। চম্পাকে বুঝিয়েছে শায়ের তো পুরুষের জাত, বাচ্চা না হলে মেয়ে মানুষের দাম থাকে না। সে যতই রূপবতী হোক না কেন, তেমন করে পরীকেও সে ছুঁড়ে ফেলে দিবে। তারপর চম্পার সাথে শায়েরের বিয়ে দেবেন। চম্পাও খুশি মনে তা মেনে নিয়েছে। মায়ের পরিকল্পনা অনুযায়ী কাজ করছে সে। কিন্তু শায়েরের পরিজন সম্পর্কে অবগত নন বলেই এসব কাজ করছে হেরোনা। যদি জানতো তাহলে এরকম জঘন্য চিন্তা মাথায় আনত না। শায়ের দুপুরের খাবার খেতে এসেছে। উঠোনে পরীর পরনের শাড়ি দেখে দেখে অবাক হলো সে। কেননা শায়ের ফেরা না পর্যন্ত পরী গোসল করে না। শায়ের যেদিন তাকে বলেছিল তার সবচেয়ে মোহনীয় রূপ হচ্ছে যখন সে গোসল করে কাপড় মেলতে যায়। সেই দৃশ্যটা শায়েরকে উপভোগ করানোর জন্য দুপুরে শায়ের ফেরার পর পরী গোসলে যায়। তাহলে আজকে হলো কি পরীর? ঘরে আসতেই দেখলো পরী নামাজ পড়ছে। শুক্রবার বিধায় আজ একটু তাড়াতাড়ি এসেছে শায়ের। সে ভাবছে এখনো তো নামাজের সময় হয়নি। পরক্ষণে ভাবল হয়তো নফল নামাজ পড়ছে। তাই শায়ের ও চলে গেল গোসলে। তারপর সেও চলে গেল মসজিদে জুমার নামাজ পড়তে। শুক্রবারে দুপুরের পর বাড়িতেই থাকে শায়ের। নামাজ শেষে ফিরে এসে দেখে পরী অন্যমনস্ক হয়ে বসে আছে। শায়ের পরীর পাশে বসে বলে, আপনার কি মন খারাপ পড়েছেন? হঠাৎ শায়েরের কথায় চমকে ওঠে পরী। কোন এক ধ্যানে মগ্ন ছিল সে। শায়েরের কথাতে ধ্যান ভঙ্গ হলো তার। আপনি কি বাড়ির জন্য চিন্তিত? না, তেমন কিছু না। আপনার চোখ দেখে মনের ভাবনা কিছুটা বুঝতে পারছি। আপনি কি বাড়িতে যেতে চান? তাহলে নিয়ে যাব। না, বাড়িতে আমি যাব না। দিন হলো তো এসেছি, আমার কিছু হয়নি। তাহলে আপনার মুখে হাসি নেই কেন পড়েছেন? আমি যেই হাসিটা দেখার জন্য ছুটে আসি সেই হাসিটা আজ কেন দেখতে পেলাম না? আপনি কি আমার কাছে সুখী নন পড়েছেন? পরী তৎক্ষণাৎ শায়েরের হাত মুঠোয় নিয়ে বলে, আপনি ছাড়া আমি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির কাছেও সুখী থাকতে পারবো না। তাই এই প্রশ্ন আপনি কখনোই করবেন না। পরম যত্নে স্ত্রীর গালে হাত রাখল শায়ের। তারপর বলল, তাহলে আমার থেকে কিছু লুকাবেন না, সব বলুন, ভালো লাগবে। পরী শায়েরের হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে। বলে, আবার বাচ্চাকে দেখেছেন? কি সুন্দর তাই না? পরীর মনোভাব সব বুঝে গেল শায়ের। সেও হাত ধরে পরীর তারপর বলল, আপনার চাই তাই তো।
ফুপু বলেছিলেন একটা বাচ্চার কথা, কিন্তু একটু চুপ থেকে পরি বলে, আচ্ছা আমি কি মা হতে পারবো না? আল্লাহ চাইলে সব পারেন পরিজান। আপনি ধৈর্য ধরুন। আল্লাহ আপনার সাথে আছেন। কখনো আর এই চিন্তা করবেন না। অনেক দিন তো পার হয়ে গেল। আমার কিছু ভালো লাগছে না। আর ফুপু? বুঝেছি ফুপু আপনাকে চাপ দিচ্ছে তাই তো। না, ফুপুরও তো মন চায় তাই না? তাছাড়া আমিও চাই। এত চিন্তা করবেন না। আপনাকে মনমরা হয়ে থাকতে দেখে ভালো লাগে না আমার। আমার পরিজনকে সবসময়ই হাসিখুশি দেখতে চাই। পরীকে বুকে জড়িয়ে ধরে স্বস্তির নিঃশ্বাস ফেলল সায়র। না জানি এখন একটা বাচ্চার জন্য পরীকে কথা শুনতে হয়। ভাবনাটা সেটা নিয়ে নয়। ভাবনা হলো পরী তখন কিভাবে নেবে বিষয়টা। নিশ্চয়ই কঠিনভাবে প্রতিবাদ করবে। তখন না অশান্তির সৃষ্টি হয়। মন ভালো করার জন্য পরীকে নিয়ে ঘুরতে বের হলো সায়র। গ্রামের পথে প্রায়শই যায় ওরা। তবে আজকের রাতে বের হয়েছে ওরা। সুধাকরের আলোতে তখন ঝলমল করছে ধরণী। রাস্তাঘাট স্পষ্ট দেখা যাচ্ছে। সেই সাথে হাতে হাত রেখে হেঁটে চলছে সায়ের পরী। আলতো করে পরীর বাহু ধরে জড়িয়ে ধরেছে পরীকে। রাতে তো কেউ রাস্তাঘাটে খুব একটা আসে না। ফাঁকা রাস্তাটা দুজনে বেশ উপভোগ করছে। সাথে পরীর মনটাও ভালো হয়ে গেছে। সায়ের বলে, কিছু ভালোবাসায় আর কিছু অনুভূতি গোপনে সুন্দর জানেন কি? না তো। আপনার কাছে প্রথম শুনলাম। আপনার প্রতি আমার সকল অনুভূতি ভালোবাসা সবই ছিল গোপন। কখনোই ভাবিনি আপনি আমার ভাগে আছেন। আমি চাঁদের আশা করিনি, চাঁদের আলোতেই খুশি ছিলাম। কিন্তু বিধাতা যে আকাশসহ চাঁদটাকেই আমাকে দিয়ে দিলেন। চাঁদের থেকে চোখ সরিয়ে পরীর দিকে তাকিয়ে সায়ের বলে, যে রাতে আপনাকে প্রথম দেখেছিলাম খুব দীর্ঘ একটা রাত ছিল। আপনাকে দেখার পর কাকভেজা চোখ নিয়ে শুধু অস্থিরতায় ছটফট করেছিলাম বাকি রাতটুকু। আপনাকে আরেকটিবার দেখার জন্য ব্যাকুল হয়েছিলাম, কিন্তু সেই দেখা দিলেন বিয়ের রাতে। কত অপেক্ষা করিয়েছেন আমাকে ভাবতে পারছেন। কিন্তু আপনার চোখে কখনোই সেই অনুভূতি দেখেনি মালি সাহেব। কিভাবে এত সব গোপন রাখেন আপনি? আমার সবচেয়ে গোপন জিনিসটা কি জানেন? মাথা নেড়ে না বুঝায় পড়ি। সায়ের তখন পকেট থেকে কিছু একটা বের করে। চাঁদের রূপালি আলোতে চিকচিক করে উঠল নূপুরটা। পরি এবার ভীষণ অবাক হলো। এই সেই হারিয়ে যাওয়া নূপুর, যেটা পাগলের মতো খুঁজেছে পরি। আর সেটা কি না সায়েরের কাছে ছিল? সে বুঝতেই পারেনি। পরি জিজ্ঞেস করে, এটা আপনার কাছে ছিল? তবে আপনি তখন বলেননি কেন? তখন তো জানতাম না যে এই নূপুরের মালিক আমার হবে। তাই যত্নে লুকিয়ে রেখেছিলাম। এখন বুঝতে পারছেন তো আমার ভালোবাসা কতটা গোপন ছিল। বিনিময়ে হাসল পরি। সায়ের হাঁটুমুড়ে বসে নূপুরটা পরিয়ে দিল পরীকে। সায়ের উঠে দাঁড়ানোর আগেই কারোর সাথে ধাক্কা লাগে পরীর। ধাক্কাটা খুব জোরে লাগতে সরে আসে সে। পেছনে ফিরে কাউকে দ্রুত পদে চলে যেতে দেখল পরি। সায়ের উঠে দাঁড়ালো পরীকে ধরে বলল, আপনার লাগেনি তো? পরি আগন্তুকের দিকে তাকিয়ে ছিল তখনও। সায়ের বলল, এই যে দাঁড়ান। চোখে দেখেন না। এভাবে ধাক্কা দিলেন। মেজো কাকি। সায়ের অবাক হলো, বলল, মেজো কাকি? আপনি চিনলেন কিভাবে? পরি তীক্ষ্ণ দৃষ্টিতে রিনার দিকে তাকিয়ে বলে, তার চাল চলন আমি খুব ভালো করে চিনি। সে যেই সুগন্ধি তেল মাখে তার গন্ধটাও পেয়েছে। কিন্তু মেজো কাকি এত রাতে কোথায় গিয়েছিলেন? সায়ের নিজেও তা খেয়াল করে। সত্যিই তো কোথায় যেতে পারে সে? এসব চিন্তা করতে করতে বাড়িতে চলে আসে ওরা। সায়ের কিছু না ভাবলেও পরি ভাবছে। কেননা ইদানিং পরি সায়েরের মেজো কাকি রিনা আর হেরোনাকে কথা বলতে দেখে। কিন্তু বিষয়টা এখন বেশ বুঝেছে সে। সাথে খুশিনাকে ঘরে ডেকে নিয়ে কিছু বলে। পরি এতদিন এসবে পাত্তা দিত না। ওরা যা বলে বলুক, ওর কি তাতে। কিন্তু যখন বিষয়টা খুশিনা পর্যন্ত গিয়েছে তখন পরি ভেবেছে কিছু তো ঘাপলা আছে। পরির ধারণা সঠিক হলো যখন খুশিনা পরের দিন এসে সায়েরকে ডাকল। কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে সায়ের। খুশিনা তখন সায়েরকে ডাকতে ডাকতে ঘরে ঢুকল, কামে যাস তুই? হুমম কিছু বলবে তুমি? কইতাম। কি কমু? তুই আমার পোলা, তোর ভালার লাইগা কইতে হইব। তোর বউয়ের তো পোলাপান হইব না। বংশধর তো আনন্দ লাগবো। নাইলে তোর হইব কি? তাই কইছিলাম তোর বউ থাক। তুই চম্পারে বিয়ে কর। পরি যেন স্তব্ধ হয়ে গেল। ফুপু যে এত সহজে কথাটা বলে ফেলবেন তা জানা ছিল না পরির। এতদিন কতই না ভালোভাবে দিন কাটছিল এই ফুপুর সাথে। আর আজকে এই মানুষটা এত সহজভাবে কথাগুলো বলে দিল। পরি কিছু বলল না। শুধু সায়েরের জবাবের আশাতে চেয়ে রইল। সায়ের শান্ত স্বরেই বলে, আজ বলেছ, তবে দ্বিতীয়বার যেন তোমার মুখে একথা না শুনি ফুপু।
কেন কমু না সাহরান? তোর কি বাপ হবার ইচ্ছা করে না? দেখ সব ভাইবা দেখছি আমি, তাই তোর বউর সামনেই কইলাম, তুই বিয়ে কর, দেখবি সব ঠিক হইয়া যাইব। শায়ের এবার খুব রেগে গেল। রাগান্বিত কণ্ঠে বলল, পরিজান থাকলেই চলবে আমার, চাই না আমার বাচ্চা। আর তোমাকে কে বলল আমার বউয়ের বাচ্চা হবে না? খুশি না জবাব দিলেন না। জবাব দিল পরি, বড় কাকি বলেছে তাই না ফুপু? এবার ও জবাব দিলেন না তিনি। কথাটা তো হেরোনা বলেছে খুশিনাকে। খুশিনা আগেও চেয়েছিল চম্পা শায়েরের বউ হোক। এখন যখন পরি মা হতে পারবেন না জেনেছে তখন চম্পার সাথে শায়েরের বিয়ে হলেই ভালো হবে, এই ভেবে খুশিনা রাজি হয়েছেন। বড় কাকি কিভাবে জানলো আমি মা হতে অক্ষম? তিনি এতটা নিশ্চিত হলেন কিভাবে? খুশিনা এবার মুখ খুললেন, চম্পা তোমাকে কইতে শুনছে। শায়ের পরি একে অপরের দিকে তাকালো। ওরা কবে এসব নিয়ে আলোচনা করলো? আর চম্পা শুনলই বা কিভাবে? পরির মাথাটা ঘুরে গেল। ভালো ব্যবহার করাটা কি তাহলে চম্পার নাটক ছিল? রাগে পরির চেহারাটা লাল বর্ণ ধারণ করল। ওর জীবনে বিশ্বাসঘাতকের জায়গা এক চুলো নেই। অন্যায় কারীকেই পরি কখনোই ক্ষমা করেনি, আজও করবে না। দোষীদের সে শাস্তি দেবেই। শায়ের কিছু বলুক বা না বলুক পরি বলবেই। এতদিন চুপচাপ থাকা পরীকে ফুটবল ভেবে তারা যে ভুল করেছে তার মাসুল এবার পাবে তারা। তার আগে সব কথা জানতে হবে। তাই পরি খুশিনাকে আবারও জিজ্ঞেস করে, চম্পা আর কি কি বলেছে ফুপু? আপনি সব বলুন, সব সত্য বলবেন। কিছু একটা ষড়যন্ত্র আছে তা বুঝতে পারে খুশিনা। তাই তিনি বলতে লাগলেন, চম্পা কইল তুমি নাকি পোলাপান হওয়াইতে পারবা না। কোন ফকিররে দেখাইছ? চম্পা সব শুনছে, হের লাইগা হেরোনা কইল বউর যখন পোলাপান হইব না তাইলে চম্পার লগে বিয়ে দিলেই ভালো হইব। পোলাপানের সুখ পাইব সাহরান। আপনাকে সাদাসিধে পেয়ে যা বুঝেছে তাই বুঝেছেন ফুপু, কিন্তু আমি সঠিকটাই বুঝেছি। চম্পা অনেক বড় চাল চেলেছে ফুপু, যা আপনি টের পাননি। ক্রমাগত রাগ বেড়ে চলছে পরির। শায়ের বুঝল এবার পরি নিজেও নিজেকে থামাতে পারবে না। পরি পালঙ্কে গিয়ে বসে মাটির দিকে তাকিয়ে কিছু ভাবতে লাগলো সে। খুশিনা নিঃশব্দে প্রস্থান করে। পরীকে এমন শান্ত হতে দেখে শায়ের ওর পাশে গিয়ে বসে নিমজ্জিত কণ্ঠে শুধায়, চম্পা আর চামেলিকে আমি সবসময় নিজের বোনের চোখে দেখতাম। কখনোই অন্য চিন্তা ওদের নিয়ে মাথাতে আসতো না। কিন্তু চম্পার মনে যে অন্য কিছু থাকবে তা আমি জানতাম না। শুধু এই জেদ ধরে এত বড় মিথ্যা ও বলল কেন? পরি চোখ তুলে তাকালো শায়েরের দিকে। মুখটা কেমন মলিন হয়ে গেছে। চম্পা শুধু এই কাজটাই করেনি, আরও একটা জঘন্য কাজ করেছে জানেন কি? শায়ের মুখে কিছু না বললেও চোখের মাধ্যমে বোঝালো সে জানতে চায়। পরি বলল, কাল রাতে ওটা মেজো কাকি ছিল। আমার সাথে ধাক্কা লাগতে তিনি অনেকটা ভয় পান। সেটা আমি তখনই বুঝেছি, কিন্তু কারণটা আমি আজ সকালে বুঝলাম। বালিশের তল থেকে একটা কাচের শিশি বের করে পরি। সেটা শায়েরের দিকে তুলে ধরে বলে, মেজো কাকি কাল এটা ফেলে গিয়েছিল। আপনি খেয়াল না করলেও আমি করেছি। এটার মধ্যে একটা ওষুধ আছে, কিন্তু তা কিসের সেটা জানতাম না। তাই চামেলিকে দিয়ে উসমান ফকিরের কাছে পাঠিয়ে জানতে পারি সব। আমি যাতে মা না হতে পারি সেজন্য একটু একটু করে আমাকে খাইয়েছে চম্পা। আমি অনেক আগেই খেয়াল করেছি সব কাকিরা আমাকে নিয়ে কিছু বলেন, আমার ক্ষতি করতে চান। কিন্তু এসবে যে চম্পারও হাত আছে তা জানতাম না। ফুপু যখন এলো আমি কিছুটা আন্দাজ করেছি তিনি কি বলতে এসেছেন। কেয়ামত হলেও আমি আপনার হাত ছাড়ব না পরিজান। কিন্তু তার আগে চম্পাকে ওর কাজের হিসাব দিতে হবে। শায়ের উঠতে নিলে পরি হাত ধরে থামিয়ে দেয়, বলে, হিসেবটা আমি নিজেই নেব মালি সাহেব। পরির কাজ পরীকে করতে দিন। আরেকটা কথা শুনে রাখুন, বিশ্বাসঘাতকের বুকে ছুরি চালাতে আমার বুক কাঁপবে না। আপনি চেয়েও আমার থেকে দূরে যেতে পারবেন না। আপনাকে আমার হয়ে থাকতে হবে ইহকাল এবং পরকাল। ভালোবাসা সহজ নয়। সত্যিকার ভালোবাসাকে কোন ছড় আলাদা করতে পারে না পরিজান। দেহ আলাদা করলেও মনকে আলাদা করা যাবে না। আমি আপনার সব বিপদের ঢাল হয়ে দাঁড়াবো, কথা দিলাম। বিপদকে আপনাকে ছোঁয়ার আগে আমাকে ছুঁতে হবে। হুট করেই জড়িয়ে ধরে শায়েরকে। শায়ের নিজেও বক্ষে ঠাঁই দিল পরীকে। পরীর এত বড় ক্ষতি হয়ে গেল অথচ পরী শান্ত, ভীষণ শান্ত। এর মানে পরী ভয়ানক কিছু করবে। শায়ের পরীকে আজ একা ছাড়ল না। কাজে না গিয়ে পরীর কাছেই থেকে গেল। কিন্তু দুপুরের পর পরীকে ফেলে যেতে হলো। ইলিয়াস লোক পাঠিয়েছিল, জরুরি তলবে শায়েরকে যেতেই হলো। পরী তখন ঘরে একা। সারাদিন কোন কথা সে মুখ থেকে বের করেনি, এমনকি শায়েরের সাথেও কথা বলেনি। রাগটা একটু কমে এলেও বিকেলে তা দ্বিগুণ বাড়ল।
চামেলি চম্পা দুজনেই এসেছে। এবারও খালি হাতে আসেনি ওরা। পায়েস হাতে চামেলির। পরি বসা থেকে দাঁড়িয়ে গেল। পায়েসের বাটিটি হাতে নিয়ে চম্পার দিকে তাকিয়ে বলল, আমাকে তো অনেক খাইয়েছো চম্পা, আজকে তুমি একটু খাও। চম্পার ভয় লাগলো একটু। সে চামেলির দিকে তাকালো। চামেলি বোকাশোকা হলেও আজ সে পরীর পক্ষে। পরীর এতই ভক্ত সে যে পরী যা বলবে সে তাই করবে। তবে পুরো বিষয়টা চামেলি নিজেও জানে না। পরী এগিয়ে গেল চম্পার দিকে বলল, একটু খাও চম্পা। না ভাবি, আপনার লাইগা আনছি, আপনি খান। আমার জন্য এত দরদ কেন তোমাদের? এত খাওয়াচ্ছ কেন আমাকে? কি মিশিয়েছ পায়েসে? চম্পা ঘামতে শুরু করেছে। পরী জানল কিভাবে? পরী চম্পার গাল চেপে ধরে বাটি শুদ্ধ মুখে ঢেলে দিল চম্পার। চম্পা পরীর থেকে ছিটকে সরে গেল। দৌড়ে বাইরে এসে সঙ্গে সঙ্গেই বমি করে দিল। পরী নিজেও বাইরে চলে এসেছে। চম্পা পিছনে ফিরতেই এক হাতে গলা টিপে ধরে চম্পার। পরীর শক্ত হাতের বাঁধন শত চেষ্টা করেও পরীর থেকে ছাড়াতে পারল না। পরীর চোখের রাগ দেখে ভীষণ ভয় পাচ্ছে চম্পা। হিংস্র মানবীর ন্যায় চোখ দিয়ে ভস্য করে দিচ্ছে চম্পাকে। আমার হিংস্রতা দেখনি তুমি চম্পা? আজ দেখবে এই হাতে অনেক পুরুষদের কাবু করেছি। আর তুমি তো একজন নারী মাত্র। চম্পা মুখ দিয়ে কথা বের করতে পারল না। শ্বাস আটকে আসছে ওর। চোখে ঝাপসা দেখছে। সে হাত নাড়িয়ে চামেলিকে বলছে তাকে বাঁচাতে, কিন্তু চামেলি নিজেই ভয় পেয়েছে। হঠাৎ করে পরীর হলো কি তা সে নিজেও জানে না। পরী আবারও বলল, আমার স্বামী একান্তই আমার। তুমি কি ভেবেছ বাচ্চা জন্ম না দিতে পারলে আমি তার সাথে তোমার বিয়ে দেব? এতই সহজ। আমার স্বামী আমার ভালোবাসা। কষ্ট পেলে দুজনে একসাথে পাবো, আর হাসলে একসাথে হাসবো। আমাদের দেহ আলাদা হলেও আত্মা কিন্তু এক। পারলে আমাদের আলাদা করে দেখাও। ঝটকা মেরে চম্পাকে ফেলে দিল পরী। মাটিতে শুয়ে কাশতে লাগলো সে। চামেলি দ্রুত বোনকে ধরে ওঠায় বলে, কি হয়েছে ভাবি? তুমি এমন করতাছ কেন? আপা কি করছে? তুমি বুঝবে না। কিন্তু এটা জেনে রাখো তোমার মা এবং বোন জঘন্য অপরাধ করেছে। পরী নিজের ঘরে চলে গেল। যতক্ষণ চম্পার সামনে থাকবে ততক্ষণ ও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না। চামেলি তার বোনকে ঘরে নিয়ে গেল এবং সাথে সাথেই সব বলে দিল। হেরোনা কিছুটা বিচলিত হলেও তেমনভাবে নিলেন না বিষয়টা। পরী আর কি বা করতে পারবে? আর সেহরান তো তার সাথে কথাই বলে না। তবুও রাতে তিনি দুই যাকে ঘরে ডাকলেন গভীর পরামর্শ করতে। হেরোনা বললেন, সেহরান তো সব যায় না গেল। এখন তো সব দিক গেল। কি করি এখন? ছোট যা কনক বললেন, ভাবি আমি কই বাদ দেন এইসব। ওই জমি আমরা পামু না। কনককে ধমক দিলেন হেরোনা, তুই চুপ থাক। এতদিন জমি আমরা খাইলাম, অহম তো আমাগো হয়ে গেছে। আমরা দিমু না জমি। তোর ভাইয়ের লগে এই নিয়ে কথা কইতে হইব। কোন ঝামেলায় পড়লাম রে? দরজার ঠকঠক আওয়াজে চম্পা গিয়ে দরজা খুলে দিল। কিন্তু সে অবাক হলো পরীকে এ সময় দেখে। শান্ত চোখে চম্পাকে দেখে নিল পরী। আজ যেন পরীকে ভয়ানক সুন্দর লাগছে পরীকে। লাল শাড়িতে পরীর মতো লাগছে। স্মিত হাসল পরী। পরীর সবকিছুই আজকে ভয়ানক মনে হচ্ছে চম্পার কাছে। পরী বলল, ভেতরের আসতে দিবে না। চম্পা দ্রুত দরজা হতে সরে দাঁড়ালো। সবাইকে অবাক করে দিয়ে দরজাটা আটকে দিল পরী। হেরোনা বলল, দরজা আটকাও কেন তুমি? জবাব না দিয়ে পরী চম্পাকে বলে, আমাকে বসতে দাও। সব কথা দাঁড়িয়ে বলবো নাকি? জলচৌকি এনে বসতে দিল পরীকে। পরী শান্ত স্বরেই বলল, আমাকে ওই ওষুধ খাওয়ানোর পিছনের কারণটা কি শুধুই চম্পা নাকি আরো অন্য কারণ আছে? কথাটা বলে হেরোনার চোখে চোখ রাখে পরী। হেরোনা জবাব দিল, তোমারে এত কথা কমু না। ঘরে যাও। রূপ দিয়ে সেখান রে বশ করলেও আমাগো পারবা না। পরী হাসল বলল, নারীর রূপে পুরুষ বশ হয় আর নারীরা ঈর্ষান্বিত হয়। আমি সত্য জানতে চাই, বলে ফেলুন। না হলে এই মায়া কি করবা তুমি? মারবা নাকি? সাহস তো কম না। পরী সোজা হয়ে বসে। তারপর বলে, আমি যখন খুন করি তখন আমার বয়স 13 বছর। তাহলে ভেবে দেখুন 13 বছরে একটা খুন করেছি, আর এখন 4টা খুন করার সাহস আছে আমার মধ্যে। হেরোনা নড়েচড়ে বসল। পরী কি সত্যি বলছে নাকি ভয় দেখাচ্ছে? অতটুকু মেয়ে মানুষ মারবে কিভাবে? সে বলে, মস্করা করতাছ আমাগো লগে? আমি কি আপনার বেয়াই লাগি যে মজা করব? এই হাতে দাঁত তুলে নিয়েছিলাম সেদিন। সুর বাচ্চাটার ঘাড়ে এক কোপ মারতেই শেষ। ওর রক্তে ভিজেছে সেদিন। পরীর কথা শেষ করার আগেই বজ্রপাতের শব্দ এলো। পরী বাদে কেঁপে উঠল সবাই। বিকাল থেকেই আকাশে মেঘ ছিল। এখন হয়তো বৃষ্টি হবে। সেই আভাস দিচ্ছে প্রকৃতি। পরী আবারও বলতে লাগলো,
তবে আমার সবচেয়ে খারাপ লেগেছিল কেন জানেন? ওর ঘাড় থেকে মাথাটা আলাদা করতে পারিনি বলে মেজাজটাই খারাপ হয়ে গেল। পরীর কথাগুলো সবাইকে ভয় পাইয়ে দিল। তবে কেউ কোন কথা বলল না দেখে পরী আবারও বলে, আপনাদের এসব কেন বলছি তার কারণ জানতে চাইবেন না? কারণ হলো এবারের মতো আপনাদের ক্ষমা করলাম, কিন্তু পরের বার কিছু করার আগে নিজের ঘাড়ের কথা চিন্তা করবেন। এখন বাকি কারণটা কি ভালোভাবে বলবেন নাকি শ্বাসনালী চেপে ধরে কথা বের করতে হবে? কনক খুনখারাপি ভয় পায় খুব। পরীর কথাটা সে বিশ্বাস করে ফেলেছে সে, তাই সব সত্য গড়গড় করে বলে দেয়। হেরোনা চেয়েও আটকাতে পারে না। হেরোনা এখনো পরীর কথা পুরোপুরি বিশ্বাস করতে পারেনি, কিন্তু চম্পার কেন জানি মনে হচ্ছে পরী সত্যি বলছে। পরী আজ যেভাবে ওর গলা চেপে ধরেছিল মনে হচ্ছে আজ সে মরেই যাবে। ওই হাতে নিশ্চিত কাউকে মেরেছে পরী। কনকের কথা শুনে পরী বলে, এটুকু সম্পদের জন্য আপনারা একটা মেয়ের মাতৃত্ব কেড়ে নিলেন। বাহ, খুব ভালো। এর থেকে আরো বেশি সম্পদ পাবেন আপনারা। আমি দেব, তবে তার সাথে আমার মাতৃত্ব ফিরিয়ে দিতে পারবেন। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সবাই চুপ করে আছে। শুধু বৃষ্টি পড়ার শব্দ ভাসছে চারিদিকে। পরী সবার দিকে তাকিয়ে আছে। এবার সে দরজার শব্দে সেদিকে তাকায়। দরজা খুলে চম্পা। বাইরে থেকে শায়েরের কণ্ঠস্বর শোনা গেল, ঘরে চলুন পরী যান। পরী কথা না বলে ঘর থেকে বের হয়ে গেল। ঘরে যেতে যেতে অনেকটাই ভিজে গেল পরী। শায়ের আরো বেশি ভিজে গেছে। আড়ত থেকে ফিরতে ফিরতে ভিজে জুবুথুবু সে। পরীকে ঘরে না দেখে শায়ের বুঝে গেছে সে কোথায় থাকতে পারে। ঘরে আসতেই শায়ের বলল, আপনি ওই ঘরে কেন গিয়েছিলেন? আর কখনোই যাবেন না। পরী কথা বলল না। চুপচাপ গামছা এনে শায়েরের মাথা মুছতে লাগলো সে। শায়ের নিজেও চুপ রইল। একটু পরে বলে উঠল, আপনি কাকে খুন করেছেন পরীছেন? আপনি সব শুনেছেন দেখছি। এটা বলবেন না যে আপনি ভয় দেখানোর জন্য বলেছেন। আমি আপনার কথাতে বুঝেছি আপনি সত্য বলছেন। প্রসঙ্গ পাল্টে ফেলে পড়ি। বলে, সুরমা পরলে আপনাকে এত ভালো লাগে কেন মালি সাহেব? আপনার সব সৌন্দর্য কেন ওই চোখে ঢেলে দিয়েছেন বিধাতা? আমার যে নেশা ধরে যায়। আমি আপনাকে কিছু জিজ্ঞেস করেছি। আমাকে আজ ভালোবাসা দিবেন মালি সাহেব? আগের থেকে আরো বেশি ভালোবাসা চাই আমার। পরীকে কেমন যেন উন্মাদ মনে হচ্ছে শায়েরের। আজকের ঘটনাটা ওকে কেমন যেন ঘুরে ফেলে দিয়েছে। শায়ের বলল, আপনার কি হয়েছে পরিজান? শরীর খারাপ করেছে? আপনার ভালোবাসার অসুখ আজীবন থাকবে আমার। আমাকে সুস্থ করতে কোনোদিন পারবেন না আপনি। কথা শেষ করতেই শায়েরের বুকে ঢলে পড়ে পড়ি। শায়ের পরীকে কোলে তুলে নিল সাথে সাথেই। এইবার সে খেয়াল করল পরীর সম্পূর্ণ চুল ভেজা। শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। সন্ধ্যাবেলা কলপারে গিয়ে ইচ্ছামতো ভিজেছে পরী। মাতৃত্ব হারিয়ে ফেলেছে সে, এটা কিছুতেই মানতে পারছে না। আর কি কখনো মা হওয়া সম্ভব কি পরীর পক্ষে? বেশি ভেজার কারণে শরীরে জ্বর নেমে এসেছে। তারপর আজকের ঘটনা পরীর মস্তিষ্কে বেশ গভীরভাবে আঘাত করেছে, যার জন্য উল্টাপাল্টা বকছে। পরীকে পালঙ্কে শুইয়ে দিয়ে কাঁথা টেনে দিল শায়ের। সে নিজে উঠতে গেলে পরী হাতটা টেনে ধরে। হারিকেনের টিমটিম আলোতে শায়ের খেয়াল করে অস্থিরচিত্ত নয়নে তাকিয়ে আছে পরী। জ্বরে ফর্সা মুখখানার রক্তিম বর্ণ ধারণ করেছে। অসম্ভবভাবে কাঁপছে ঠোঁট দুটো। পরী কম্পিত কণ্ঠে বলে, আপনার সব ভালোবাসা আমাকে দিন না মালিক সাহেব, যাতে আপনার কাছ থেকে আর কেউ ভালোবাসা না চায়। সবাই যেন খালি হাতে ফিরে যায়। আপনার সব ভালোবাসা শুধু আমার কাছে থাকবে। পরীর মাথায় হাত বুলিয়ে দিল শায়ের বলল, আপনার শরীরে জ্বর এসেছে পরীজান। আপনি একটু চুপ করে শুয়ে থাকুন। পরী হাতটা আরো শক্ত করে চেপে ধরে বলে, না আমি ঠিক আছি। কেন পাগলামি করছেন? আমি কখনোই আপনাকে ছেড়ে যাব না। একটু শান্ত হন। আপনাকে ছেড়ে যেতে কখনো দিলে তো যাবেন। শায়ের পরীর থেকে হাত ছাড়িয়ে পরনের ভেজা পাঞ্জাবিটা খুলে ফেলে। ভেজা পোশাক বদলে আবার পরীর পাশে এসে বসে। পরীর কপালে হাত রেখে দেখে জ্বর ক্রমাগত বেড়ে চলছে। শায়ের জলপট্টি দিতে চাইলে পরী বারণ করল। পরীর বারণ উপেক্ষা করতে শায়ের পারল না। পরী জেদ ধরে বসে আছে। শায়ের পড়ল বিপাকে। পরী উঠে বসে জড়িয়ে ধরে শায়েরকে। উত্তাপে কেঁপে উঠল শায়ের, আপনি বেঁচেছেন কেন পরিজান? এখন তো কষ্ট পাচ্ছেন। আপনি পাশে থাকলে আমার কোন কষ্ট হবে না। বহু কষ্ট পার করে আপনার কাছে সুখের ঠিকানা খুঁজে পেয়েছি। আমার আর কষ্ট হবে না। আমার কাছেই তো আপনার সব কষ্ট। আপনার মতো চাঁদের গায়ে আমার মতো কলঙ্ক মানায় না পরিজান। আকাশের চাঁদের গায়ে যে কলঙ্ক আছে তা চাঁদের সৌন্দর্য বহন করে।
তেমনি আপনিও আমার কলঙ্ক, এই কলঙ্ক ছাড়া আমার অস্তিত্ব নেই। বৃষ্টির তোর বাড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘের আওয়াজ শোনা যাচ্ছে। পরীকে বুকে জড়িয়ে ধরে বসে আছে শায়ের। পরী ঘুমায়নি, সে শায়েরকে এটা ওটা জিজ্ঞেস করছে আর শায়ের উত্তর দিচ্ছে। শায়ের বুঝতে পারছে পরী কেন এরকম করছে। সে মা হতে পারবে না কখনো। কষ্ট তো হবেই। নিজের কাছের মানুষ যে এমন বিশ্বাসঘাতকতা করবে তা শায়ের ভাবেনি। সে তো ওদের কোন ক্ষতি করেনি, তাহলে তারা কেন এরকম করলো? পরীকে অনেক মেহনত করে ঘুম পাড়াতে হলো। পরীর জ্বর নামা না পর্যন্ত শায়ের জেগেছিল, জলপট্টি দিয়েছিল। সকাল হলো, কিন্তু বৃষ্টি কমল না। গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছে। বৃষ্টি মাথায় শায়ের কোথায় যেন বেরিয়ে গেল। ফিরল ঘন্টা দুয়েক পর, হাতে তার কিছু কাগজপত্র। পরী চুপচাপ শায়েরের কাজ দেখতে লাগলো। সবকিছু ঠিকঠাক করে বের হতে নিলে পরী জিজ্ঞেস করে, আবার কোথায় যাচ্ছেন? আর ওসব কিসের কাগজ? শায়েরের মনে হলো এবার পরীকে সব জানানো উচিত। সে পরীর কাছে এসে বসে বলে, আমার ভাগের যেটুকু জমি আছে তার দলিল এগুলো। আমি সব ওদের দিয়ে দিব। বিনিময়ে আমি আপনাকে নিয়ে একটু শান্তিতে থাকতে চাই। পরী কথা বলল না, শুধু শায়েরের দিকে তাকিয়ে রইল। শায়ের পরীর গালে হাত রেখে বলল, নিজের সাধ্যের মধ্যে রানীর মতো করে রাখবো আপনাকে। রাজা হতে পারবো না কখনো, তবে কোন রাজার সাধ্য নেই আমার মতো হওয়ার। আমার মতো করে আপনাকে কেউ আগলে রাখতে পারবেন না পরিচান। শায়েরের হাতে হাত রাখে পরী। স্মিত হেসে বলে, আপনার মনের রাজ্যের রানী হতে পারলেই হবে। আপনি সব দিয়ে দিন ওদের। আপনার ভালোবাসাতেই বেঁচে থাকতে পারবো। পরীর সম্মতি পেয়ে শায়ের ছুটল হেরোনার ঘরের দিকে। চম্পা তখন মন খারাপ করে বসেছিল। শায়েরকে আসতে দেখেই সে উঠে দাঁড়ালো। শায়ের বলল, তোর মা কোথায়? চম্পার গলা দিয়ে কথা বেরোলো না। গলাতেই সব কথা আটকে গেল। আঁচলে হাত মুছতে মুছতে হেরোনা এলো। শায়ের দলিলটা হেরোনার হাতে দিয়ে বলে, এই নিন আপনাদের জমি। এটুকু সম্পদের জন্য আমার সবকিছু তো কেড়ে নিলেন। এবার আশা করি শান্তিতে থাকবেন। আপনাদের কারো ছায়া যেন আমার পরিজনের উপর না পড়ে। আমার ধৈর্যের বাঁধ ভাঙার সময় কিন্তু এসে পড়েছে, তাই সাবধান। ঘর থেকে বের হওয়ার আগে শায়ের চম্পাকে উদ্দেশ্য করে বলে, যে মানুষটা তোকে এত কাছে টানলো তার এত বড় ক্ষতি করতে তোর বুক কাঁপল না? তোর মুখ যেন দ্বিতীয়বার আমি না দেখি। শায়ের চলে গেল। চম্পা কাঁদতে লাগলো মাটিতে বসে। হেরোনার দিকে তাকিয়ে বলতে লাগলো, তোমার সম্পদ তো তুমি পাইছো মা। আমি কেন আমার সম্পদ খোয়াইলাম? তুমি পারলে না আমার সম্পদ আয়না দিতে। হেরোনার মুখ গম্ভীর দেখলেও সে মনে মনে ভীষণ খুশি। শায়ের যে ওকে সব দিয়ে গেছে। তিনি এও ভাবলেন এবার চম্পাকে বড় ঘরে বিয়ে দেবেন। তাহলেই ওনার ষলকলা পূর্ণ হবে। দিন মাস পেরিয়ে বছর ঘরে। পরী মন খারাপ করে বসে থাকে বাড়ির জন্য। কিন্তু সময়ের অভাবে শায়ের পারে না পরীকে নিয়ে যেতে। কিন্তু তার ভালোবাসার কোন কমতি রাখেনি শায়ের। পরী কখনো প্রশ্ন করতে পারেনি শায়েরকে। জিজ্ঞেস করতে পারেনি শায়ের তাকে ঠিক কতখানি ভালোবাসে। তার প্রমাণ সে পদে পদে পেয়েছে। শায়েরের ছোট ঘরটাকে রাজপ্রাসাদ মনে হয় পরীর। সারাদিন রাত ঘরে বসে কাটে ওর। সেদিনের পর থেকে পরী সম্পূর্ণ একা থাকে। চম্পা তো আসে না, এমনকি চামেলিকেও আসতে মানা করেছে। কেননা চামেলি সহজ সরল মানুষ। কখন কি বুঝিয়ে পাঠাবে কে জানে। তবে মাঝে মধ্যে চামেলি উঠোনের দরজা খুলে উকি দিয়ে দুয়েক কথা বলে, আবার চলে যায়। এমনই একদিন চামেলি এসে বলল, ভাবি আপার বিয়া ঠিক হয়েছে। তাই নাকি? কোথায়? পাশের গ্রামের সুজনের লগে। মায় কইল এই শুক্রবার বিয়া। পরী কথা বলল না। একটু চুপ থেকে চামেলি আবার বলে, আমার ভালো লাগে না ভাবি। তুমি তো আইবার না বিয়াতে। আমি একলা একলা কি যে করমু? কিছু করার নেই চামেলি। তোমার ভাই চাই না আর আমিও চাই না। আপা আর মা একটুও ভালো না ভাবি। শায়ের আসার সময় হয়ে গেছে। তাই পরী বলল, তুমি এখন যাও চামেলি। তোমার ভাই এখনই চলে আসবে। তোমাকে দেখলে বকবে। চামেলি মন খারাপ করে প্রস্থান করল। পরীও নিজের কাজে চলে গেল। সবকিছু জানার পর খুশিনাও তার ভাইয়ের বউদের সাথে কথা বলে না। তিনি পরীকে নিয়ে ছোটেন নানা ফকিরের কাছে। মাতৃত্বের স্বাদের জন্য পরী নিজেও যায়। কিন্তু কোন লাভ হয় না। কত ওষুধ খেয়েছে তার ইয়াত্তা নেই। দিন শেষে পরী হতাশই হয়েছে। তবুও আল্লাহর উপর ভরসা রাখছে। শায়ের ফিরলে ওর মন খারাপ কখনোই তাকে বুঝতে দেয়নি। পরী জানে ওর হাসিমুখ দেখলে শায়েরের সব ক্লান্তি দূর হয়ে যায়। চম্পার বিয়েতে শায়েরকে দাওয়াত করে যায় আকবর। কিন্তু সাথেই সাথেই তা প্রত্যাখ্যান করে শায়ের।
আকবর কিছু বলার সুযোগও পেল না। শায়ের সে সুযোগ কখনো দেবে না। পরী নিজেই শায়েরকে বলে, ফিরিয়ে না দিলেই পারতেন। নিজের লোকই তো, অন্তত বিয়েতে নাও থাকুন। আমি শুধু আপনার সাথে বাকি জীবনটুকু কাটাতে চাই। এছাড়া অন্য কাউকে আমাদের মাঝে আনতে চাই না। ওদের ক্ষমা করলেও আমার ক্ষোভ কিন্তু যায়নি। আপনি ওদের হয়ে কিছু বলতে আসবেন না। আর কোন বাক্য পরী উচ্চারণ করে না। সে শায়েরকে যতটা চায় তার চেয়েও গভীরভাবে শায়ের পরীকে চায়। এভাবেই দুজনের ছোট্ট সংসারের সময় কেটে যাচ্ছে খুব। চম্পার বিয়ের আগের দিন খুশিনাকে ধরে বেঁধে সবাই নিয়ে গেল। যতই হোক তার তো যাওয়া উচিত। একমাত্র ফুপু বলে কথা। শায়ের নিজেই খুশিনাকে যেতে বলেছে। শায়ের তাই সন্ধ্যা হতেই বাড়িতে এসে পড়েছে। না হলে পরী একা হয়ে যাবে। হঠাৎই চম্পা ছুটে আসে এবং চাপতে ধরে শায়েরকে। আকস্মিক ঘটনাতে শায়ের নিজেকে ছাড়ানোর বদলে চুপ করে দাঁড়িয়ে থাকে। চম্পা কাঁদতে কাঁদতে বলে, মাফ করো সেহরান ভাই। আমি মা র কথায় সব করছি। আমি তো ইচ্ছা কইরা কিছু করি নাই। আমি তো তোমারে চাই। এমনে ছাইরা দিও না। আমি বিয়ে করতে চাই না। মইরা যামু আমি। হাতে টান লাগতেই খাট ফিরিয়ে তাকায় সে। পরী এক ছটকায় চম্পাকে শায়েরের থেকে ছাড়িয়ে আনে। ক্রোধ নিয়ে তাকিয়ে বলে, তোমার মুখটা আমি দেখতে চাই না চম্পা। আমার স্বামীকে ছড় সাহস দ্বিতীয়বার দেখিও না। আমি কিন্তু অত ভালো মেয়ে না যে বারবার তোমার অপরাধ ক্ষমা করে দেব। চম্পাকে কথা বলার সুযোগ না দিয়ে পরী ওকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। শায়ের চুপ করে দাঁড়িয়ে রইল। সে চম্পাকে কিছু বলতে চেয়েছিল কিন্তু তার কথাটা পরী বলে দিয়েছে। পরী যে একা কত লড়াই করছে তা ধারণার বাইরে। চম্পার বিয়ে না হওয়া পর্যন্ত শায়ের আর বাড়িতে আসলো না। তবে বিকেলে একটা চিঠি এসেছে শায়েরের নামে। চামেলি খামটা এসে পরীকে দিয়ে যায়। চিঠিটা ওলট পালট করে দেখে পড়ি। চিঠির উপরে দেওয়া ঠিকানা দেখে সে। নুরনগর থেকে এসেছে চিঠিটা। পরী একবার ভাবল খুলে দেখবে। যেহেতু চিঠিটা শায়েরের নামে তাই অন্যের চিঠি খোলা ঠিক নয় ভেবে পরী খুলল না। রাতে শায়ের ফিরতেই চিঠিটা দিল পরী এবং বলল, নুরনগর থেকে আপনাকে কে চিঠি পাঠিয়েছে? নামটা লেখেনি। খুলে দেখুন তো। শায়ের চিঠিটা হাতে নিয়ে আবার রেখে দিল, বলল, এখন পড়তে ইচ্ছা করছে না। পরে পড়ব। পরী ভাবল শায়ের ক্লান্ত। তাই চিঠিটা আগের স্থানে রেখে দিল। তবে শায়েরকে বিচলিত দেখাচ্ছে খুব। কোন ঝামেলা হয়েছে? রাতে তেমন ঘুম হলো না পরীর। ভয়ানক একটা স্বপ্ন দেখে জেগে উঠল সে। গ্লাসের সবটুকু পানি খেয়ে ক্ষান্ত হলো পরী। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে শায়েরের দিকে তাকালো। একটু আগেই সে স্বপ্নে দেখেছে কয়েকজন কালো মুখোশধারী লোক তার কাছ থেকে শায়েরকে টেনে হিঁচড়ে কোথাও নিয়ে যাচ্ছে। তারপর ওর হাত পা বেঁধে রেখেছে। একজন হাতে করে ধারালো অস্ত্র নিয়ে এসে যেই না শায়েরের গলায় বসাতে যাবে ঠিক তখনই ঘুম ভাঙে পড়ে। সে ঘামছে খুব। এমন বাজে স্বপ্ন সে কখনোই দেখেনি। শায়ের যাতে টের না পায় তাই সে আবার শুয়ে পড়ল। শক্ত করে শায়েরকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল, আপনাকে কখনো হারাতে দেব না। আমাকে বিলীন করে হলেও আপনার অস্তিত্ব আমি টিকিয়ে রাখব। সে রাতখানা আর ঘুমাতে পারল না পরী। শায়েরকে জড়িয়ে ধরেই শুয়ে রইল। ভোর বেলাতে ঘুমালো পরী। ততক্ষণে শায়ের উঠে পড়েছে। পরীকে ঘুমাতে দেখে সে আর ডাকল না। ফুপুকেও ডাকতে মানা করে দিল। পরী ঘুম থেকে উঠে শায়েরকে পেল না। সে বুঝল তার স্বামী নিজ কাজে চলে গেছে। শায়ের জানে পরী প্রায় রাতই নির্ঘুমে কাটায়। তার কারণ পরীর বিষণ্ণতা। পরী আজও তার মাতৃত্ব নিয়ে মন খারাপ করে। রাতে ঘুম হয় না তার। এজন্য প্রায়শই দেরিতে ঘুম ভাঙে পরীর। তাই শায়ের ওকে বিরক্ত করে না। রাতের স্বপ্নটা পরীকে বেশ ভাবায়। কিন্তু পরমুহূর্তে যখন শায়েরের সান্নিধ্য পায় তখন সব ভুলে যায়। পরী শায়েরকে চিঠির কথা জিজ্ঞেস করতে সে বলে নুরনগরে ওর একজন বন্ধু আছে। ওর মা অসুস্থ তাই টাকা চেয়ে চিঠি লিখেছে। সেজন্য শায়েরকে টাকা নিয়ে নুরনগরে যেতে হবে। পরী বলে সেও যাবে কিন্তু শায়ের রাজি হয় না। তার হাতে কাজ আছে। তাই সে একদিনের ছুটি নিয়ে সেখানে গিয়ে টাকা দিয়ে আবার চলে আসবে। এবং পরে বেশ কিছুদিন ছুটি নিয়ে পরীকে ওর গ্রামে বেড়াতে নিয়ে যাবে। পরী তাতেই রাজি হলো। তারপর কেটে গেলে কয়েক মাস। শায়ের ছুটির জন্য চেষ্টা করেও ইলিয়াসের থেকে ছুটি পেল না। পরী নিজেও অপেক্ষা করে ছুটির জন্য। ঈদ ছাড়া শায়ের বোধহয় আর ছুটি পাবে না তাই পরীর অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। এমনি একদিন দুপুর বেলা শায়ের দুপুরের খাবার খেয়ে বেরিয়ে গেছে। পরী উঠোনের কোণে বসেছিল। হঠাৎই সে থমকে গেল পরিচিত একটা মুখ দেখে। জুম্মান, বলে সে দৌড়ে গেল তার কাছে।
খুশি হয়ে বলে, জুম্মান কেমন আছিস? আমি খুব খুশি হয়েছি তোকে দেখে। জুম্মানের হাবভাব দেখে পরীর ভালো লাগলো না। কেমন ফ্যাকাশে হয়ে আছে মুখটা। পরী জিজ্ঞেস করলো, কি হয়েছে জুম্মান? সব ঠিকঠাক আছে তো? বাড়ির সবাই ভালো আছে? থমথমে গলায় জুম্মান বলে, বড় আম্মার অসুখ করছে আবার। ডাক্তার কইছে বাঁচব না। তোমারে নিয়ে যাইতে কইছে। তুমি যাইবা না? পরী মুহূর্তেই চুপ হয়ে গেল। অবিশ্বাস্য লাগলো জুম্মানের কথাগুলো। তবে পর মুহূর্তে মায়ের জন্য মনটা কেঁদে উঠল পরীর। চোখ থেকেও নোনাজল গড়িয়ে পড়ল। সে বলল, কি হয়েছে আম্মার? তুই এসব কি বলিস জুম্মান? তোমারে দেখতে চাইছে আম্মা। আহো আমার লগে। তুই একা এসেছিস? না আব্বা গাড়ি আর লোক পাঠাইছে। তুমি আহো তাড়াতাড়ি। আমি যাব জুম্মান। কিন্তু উনি আসুক একসাথে যাব। শায়ের ভাই পরে যাইব না। তুমি আগে আহো। বড় আম্মা মনে হয় আর বেশিক্ষণ বাঁচব না। মরার আগে তোমারে দেখতে চায়। মায়ের মরার কথা শুনে পাগলপ্রায় পড়ি। তাছাড়া রাত ছাড়া শায়ের ফিরবে না। কাকে দিয়ে শায়েরকে খবর পাঠাবে তাও মাথায় আসছেন না পরীর। তাই সে খুশিনাকে সবটা খুলে বলে। ফুপু পরীকে আশ্বস্ত করে। সে পরীকে জুম্মানের সাথে যেতে বলে। শায়ের আসলে সে নিজ দায়িত্বে শায়েরকে নূরনগর পাঠিয়ে দেবে। পরী কিছু না ভেবেই জুম্মানের সাথে নূরনগরের উদ্দেশ্যে বেরিয়ে গেল। সারা রাস্তা কাঁদতে কাঁদতে গেল পরী। বারবার আল্লাহর কাছে মায়ের জন্য সময় ভিক্ষা চাইতে লাগলো। পরী যাওয়া অবধি যেন মালা বেঁচে থাকে। চোখের জলে বুক ভাসাতে ভাসাতে পরী পৌঁছালো জমিদার বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে সে দৌড়ে বাড়ির ভেতর চলে গেল। বৈঠক পেরিয়ে মহিলা অন্দরে ঢুকতেই কুসুমের মুখোমুখি হল সে। পরীকে দেখা মাত্রই কুসুমের হাতের থালাবাসন ছমছম শব্দে মেঝেতে পড়ে গেল। চোখের কোণে জল দেখা দিল তার। কুসুম দৌড়ে পরীর কাছে এসে বলল, পরী আপা আপনি এখানে কেন আছেন? পরী জবাব না দিয়ে বিচলিত হয়ে মালার ঘরের দিকে এগোলো। কুসুম ওর হাত টেনে ধরে বলে, আপনি চইলা যান আপা। বাড়িতে অহন কেউ নাই। আপনি পলাইয়া যান তাড়াতাড়ি। পরী অবাক হলো কুসুমের কথা শুনে বলল, কি যা তা বলছিস কুসুম? আম্মা অসুস্থ, আমি দেখতে আসছি। আম্মা কোথায়? আম্মা আম্মা। জোর গলায় পরী মালাকে ডাকতে লাগলো। রূপালী ঘর থেকে ছুটে এলো। পরীকে দেখে সে পরীর হাত চেপে ধরে বলল, পরী তুই এখানে এসেছিস কেন? তোমরা এমন করছো কেন আপা? আমি এসেছি তো কি হয়েছে? আম্মা অসুস্থ, আমি আম্মাকে দেখতে এসেছি। রূপালী ধমকে বলল, কে তোকে বলেছে আম্মা অসুস্থ? জুম্মান গিয়েই তো আমাকে বলল। তারপর আমি জুম্মানের সাথে চলে এলাম। রূপালী ভয় পেয়ে গেল। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল ওর। সে বলল, তার মানে শায়ের তোর সাথে আসেনি? একা কেন এসেছিস তুই? এখন কি হবে? রূপালী ভীত চোখে এদিক ওদিক তাকাচ্ছে। ভয়ে রীতিমতো কাঁপছে সে। এমন সময় মালাকেও দেখা গেল। সে পরীর গলার আওয়াজ পেয়ে এসেছে। মালাকে দেখে পরী দ্রুত পদে তার কাছে গেল। মালার দুই বাহু ধরে মালাকে দেখতে দেখতে বলল, আম্মা আপনি ঠিক আছেন তো? আপনার কিছু হয়নি তো? রূপালীর মতো মালাও কাঁপছে। সে পরীকে বলল, তুই এখান থাইকা চইলা যা পরী। ওরা আহার আগে তাড়াতাড়ি যা। পরী আর পারছে না। সবাই কেন ওকে চলে যেতে বলছে? মালাকে দেখে তোর সুস্থ মনে হচ্ছে। তাহলে জুম্মান কেন ওকে মিথ্যা বলে আনলো? পরী চিৎকার করে বলল, তোমরা সত্যিটা বলবে। কি হয়েছে? আম্মা যখন সুস্থ তাহলে জুম্মান মিথ্যা বলে আমাকে আনলো কেন? আর এখন আমাকে পালাতে বলছো কেন? এই বাড়িতে হচ্ছে কি? রূপালী পরীর হাত টেনে নিজের দিকে ফিরিয়ে বলে, পরে শুনিস ওসব কথা। আগে নিজের জীবন বাঁচা। তুই এক কাজ কর, ছাদে গিয়ে যেভাবে আগে বাড়ির বাইরে যেতিস সেভাবে চলে যা। বাইরে এখন অনেক কড়া পাহারা। রূপালী পরীর হাত টানতে লাগলো। কিন্তু পরী এক পাও নড়ল না। সে আজকে সব জেনেই ছাড়বে। সে বলে উঠল, আমি যাব না আপা। আগে তোমরা আমাকে সব বলো। না হলে আমি কোথাও যাব না। বেশি কথা না বলে নিজের ঘরে যাও পরী। আফতাবের কণ্ঠস্বর শুনে পিলে চমকে গেল সবার। শুধুমাত্র পরী স্থির দাঁড়িয়ে রইল। কুসুম থালাবাসন উঠিয়ে চলে গেল। মালা আর রূপালী আগের ন্যায় দাঁড়িয়ে রইল। পরী আফতাবের নিকটে গিয়ে বলে, আমাকে বলুন কি হয়েছে? আম্মা তো সুস্থ আছে। তাহলে জুম্মান মিথ্যা বলল কেন? সব সত্যি আমি জানতে চাই। তোমাকে সব বলা হবে। এবং আজ রাতেই সব জানতে পারবে তুমি। সব জানতে হলে এখন ঘরে যাও। পরী নিজ ঘরে গেল না। আজ তার সব প্রশ্নের জবাব চাই। তাই সে কড়া গলায় বলল, আমি কোথাও যাব না। আমাকে বলুন কি হয়েছে? আফতাব এগিয়ে গেল মালার দিকে।
এক হাতে গলা চেপে ধরে মালার বলে, মেয়েকে থামা। শেষ সময়ে ওর এত কথা সহ্য হচ্ছে না। পরি বিস্মিত নয়নে তাকালো নিজের জন্মদাতার দিকে। এখন রূপ দেখাচ্ছে আফতাব। রূপালী দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে কাঁদতেছে। মালার শ্বাস আটকে আসছে। পরীর এতক্ষণে হুঁশ ফিরল। সে দৌড়ে গিয়ে নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিল আফতাবকে। ছিটকে দূরে সরে যায় আফতাব। মালাকে বুকে জড়িয়ে ধরে বলে, আম্মা আপনি ঠিক আছেন তো? মালা ঘন ঘন শ্বাস ছাড়তে ছাড়তে মাথা নাড়ল। পরি আফতাবের দিকে তাকিয়ে বলে, আপনার হয়েছে কি আব্বা? আমার গায়ে হাত তুলছেন কেন? আফতাব কথা বলে না। পরির সাথে এখন তিনি পেরে উঠবেন না, তাই তিনি অন্দর ত্যাগ করলেন। আফতাব যেতেই রূপালী মালার কাছে এসে জোরে জোরে কাঁদতে লাগলো। আর বলতে লাগলো, কোন অভিশাপ লাগলো আম্মা? আমাদের জীবনটা এমন কেন হলো? সত্যিগুলো চোখের আড়ালে থাকলে কি বা হতো আম্মা? রূপালী কাঁদছে আর পরি দেখছে। সে প্রশ্ন করতে করতে হাঁপিয়ে গেছে। তাই অবুঝ নয়নে মা আর বোনকে দেখছে সে। রূপালী হঠাৎ কান্নার বেগ কমিয়ে পরীকে বলে, তুই না প্রশ্ন করেছিলি কি হয়েছে? সবচেয়ে সত্যি কথাটা আজ তোকে বলবো। পরীর চাহনিতে রূপালী চোখের পানি মুছল, তারপর বলল, যে সুখান পাগলকে তুই চিনিস সে আর কেউ নয়, সে হচ্ছে রাখাল। পরী আমাদের সোনা আবার রাখাল। মালাকে আলতো করে ধরে বসেছিল পরী। রূপালীর কথা শুনে শরীরের সম্পূর্ণ ভর ছেড়ে দিয়ে মেঝেতে বসে পড়ল। সোনা আবার রাখালের সাথে পালাতে পারেনি পরী। আর না পেরেছে সংসার করতে। সোনা আপাত রাস্তার ধারের কদম গাছের নিচে ঘুমিয়ে আছে পরী। আবার রাখাল ওকে এখনো পাহারা দিচ্ছে। আব্বা তার নিজের হাতে তার মেয়ের ভালোবাসা আর মেয়েকে কবর দিয়েছে। কথা বলার শক্তি পরী হারিয়ে ফেলেছে। ওর জানামতে সোনালীর রাখালের সাথে দূর অজানায় চলে গেছে। কিন্তু সোনালীর গল্পটা যে এখনো নূরনগরের রয়ে গেছে তা আজ জানতে পারল পরী। বারবার ওর চোখের সামনে সোনালীর হাসি মুখটা ভেসে উঠল। পরী সবচাইতে বেশি ভালোবেসেছিল সোনালীকে। তাই ওর মৃত্যুর খবরটা আঘাত হানছে পরীর বুকে। সে অস্ফুটস্বরে বলে উঠল, ওই কবরটা সোনা আপার। আর সুখানি রাখাল। রূপালী পরীর কথাটা শুনে মালাকে জড়িয়ে ধরে। মালাও একসাথে দুই মেয়েকে জড়িয়ে ধরে। তবে কিছুক্ষণ কেউ কোন কথা বলে না। সন্ধ্যা নেমে এসেছে ততক্ষণে। তখনই অন্দরে ৬-৭ জনের মতো পুরুষ প্রবেশ করল। তাদের মধ্যে আফতাব ও আখির আছে। আফতাবকে দেখে মালা পরীকে শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে বলে, দোহাই লাগে আপনার, আমার পরীরে ছাইরা দেন। ও আপনের কোন ক্ষতি করব না। ওরে আমি শায়েরের কাছে পাঠাইয়া দিমু। ও কোনোদিন এই গ্রামে আসব না। হুম তোর মেয়েকে ছেড়ে দেই আরও আমাদেরকে শেষ করুক। আমি কি আর ভুল করি? আফতাব হুকুম করল পরীকে দড়ি দিয়ে বাঁধতে। পরী শুধু হতবিহ্বল হয়ে সব দেখতে লাগলো। ওর নিজেরই পিতা ওকে মারার জন্য লোক এনেছে। কিন্তু ওর অপরাধটা কি? মালা শক্ত করে পরীকে ধরে আফতাবের কাছে অনুরোধ করছে। রূপালী বাবার পা ধরে মাফ চাইছে বারবার। দুজন লোক এগিয়ে এসে মালার থেকে পরীকে ছাড়িয়ে নিল। তারপর হাত দুটো দড়ি দিয়ে শক্ত করে বাঁধল। বাধা দিল না পরী। সে একবার মালাকে দেখছে, আরেকবার রূপালীকে ও আফতাবকে। লোকটা টেনে তুলল পরীকে। পরী এবার বাধা দিল, বলল, আমাকে টেনে নিয়ে যেতে হবে না, আমি নিজেই যাচ্ছি। পরী মালার সামনে গিয়ে বলে, কাঁদবেন না আম্মা। জানি না কোন কারণে আপনার স্বামী আমাকে মারতে চাইছে। আজ তো সব উত্তর আমি পেয়ে যাব। আমি আসি। যাওয়ার আগে পরী রূপালীকে ওর নেকাবটা নামিয়ে দিতে বলে। রূপালী তাই করে এবং জড়িয়ে ধরে পরীকে। লোকগুলোকে সময় না দিয়ে পরীকে নিয়ে গাড়িতে তোলে। গাড়ি থেকে নামার পর পরী বুঝতে পারে এটা ওদের বাগান বাড়ি। বড় বড় পাঁচিল দেওয়া চারপাশে। বাইরে করা পাহারা। ভেতরে সাধারণ কারো ঢোকা নিষেধ। পরী এও বুঝতে পারল যে আজ এই বাড়ির ভেতর থেকে ওর জীবিত ফেরা অসম্ভব। ভারাক্রান্ত মন নিয়ে ভেতরে পা রাখে পরী। একটা ঘরে নিয়ে যাওয়া হলো পরীকে। তারপর একটা চেয়ারে বসিয়ে দেওয়া হলো। পরী চারিদিকে চোখ বুলায়। ঘরটাতে একটা লম্বা টেবিল আর কয়েকটা চেয়ার ব্যতীত আর কিছুই নেই। নিশ্চুপ রইল পরী। লাঠির ঠকঠক শব্দে চোখ তুলে সামনে তাকালো পরী। নৌসাদকে সামনে দেখে অবাক হলো না। সব চাইতে অবাক হওয়ার কথা হলো ওর বাবা ওকে মারতে চায়। সেখানে নৌসাদ কি? নৌসাদ চেয়ার টেনে পরীর মুখোমুখি বসল। হাতের লাঠিটা মেঝেতে রাখল। তারপর পরীর দিকে তাকিয়ে হেসে বলল, বাহ, এখনো দেখছি মুখটা ঢেকে রেখেছ। রূপটা কি শুধু শায়েরকে দেখাবে? আমিও তো অপেক্ষা করছি। আমাকে একটু দেখাবে না? না থাক, একটু পর আমি এমনিতেই দেখতে পাবো। তোমার লাশটা তো আমাকেই কবর দিতে হবে। পরীকে চুপ থাকতে দেখে নৌসাদ মাথা চুলকে বলল, সাহসী পরী,
আজকে চুপ কেন? খুন করবে না? সুশীলকে তো এক নিমিষেই শেষ করে দিলে। সাহস আছে তোমার। কিন্তু তোমার বড় বোন সোনালীর খুনিকে শাস্তি দেবে না। শুধু সোনালীর খুনি কেন, পালক আর বিন্দুর খুনিকে শাস্তি দেবে না? পরি সোজা হয়ে বসে বলে, পালক। ডাক্তার আপা পানিতে ডুবে মরেনি। ঘর কাঁপিয়ে হাসে নৌশাদ বলে, তুমি কি বোকা পরি? কিছুই দেখছি জানো না। ঠিক আছে আমি সব বলছি। অন্তত মরার আগে তোমার সব জানার অধিকার আছে। পালকের কথা পরে বলি, আগে আসি বিন্দুর কথায়। বিন্দুর মৃত্যুর রহস্য কিছুটা তো জানা তোমার। পরি বসা থেকেই গর্জে ওঠে বলে, কারা মেরেছে বিন্দুকে? কারা নয় বলো, কে মেরেছে? কে মেরেছে জানো? সম্পান মাঝি। মিথ্যা কথা। সম্পান মাঝি আমার বিন্দুকে ভালোবাসত, সেজন্য সে আত্মহত্যা করেছে। এবার নৌশাদ আরো হাসতে লাগলো, যেন কোন কৌতুক বলেছে পরি। হাসি থামিয়ে সে বলে, ও আচ্ছা, সম্পান আত্মহত্যা করেছে বুঝি। পরির সামনে দিয়ে কেউ একজন টুকরো ঘটাতে হাতে থাকা ব্যাগটা থেকে ছোট ছোট কতগুলো ছুরি বের করে লম্বা টেবিলে রাখলো। তারপর কতগুলো বড় বড় ছুরি রাখে। পরি ঘাড় ঘুরিয়ে লোকটিকে দেখতে লাগলো। কালো মুখোশধারী লোকটা ঠিক পরির স্বপ্নের মতো। অস্ত্রগুলোও সেরকম লাগছে পরির। কিন্তু শায়েরের জায়গায় পরি নিজে বসা। হঠাৎই শায়েরের কথা ভীষণ মনে পড়ল পরির। আজ যদি সে মারা যায় তাহলে শায়ের বাঁচবে কিভাবে? সেও কি পাগল হয়ে যাবে রাখালের মতো? করুণ অবস্থা হবে শায়েরের। ভাবতেই অস্থিরতা কাজ করছে পরির ভেতর। মৃত্যু নিয়ে তার ভয় নেই, কিন্তু শায়েরকে নিয়ে সে চিন্তিত। স্বাগতম জমিদার কন্যা পরি। আপনাকে তাসের ঘরে স্বাগতম। আবারও পরিচিত কণ্ঠস্বর শুনে চোখ বন্ধ করে ফেলে পরি। কবির এগিয়ে এসে চেয়ার টেনে নওশাদের পাশে বসল। পরীকে চোখ বন্ধ করে থাকতে দেখে সে বলে উঠল, ভয় পেলে নাকি পরি? ভয় পেও না। তোমাকে ধারালো অস্ত্র দিয়ে মারব না, শুধু শ্বাসরোধ করে মেরে ফেলবো ব্যাস। বেশি কষ্ট তোমার হবে না। কবিরকে থামিয়ে নৌশাদ বলে, আরে ভাই থামো। আগে পরীকে সব সত্য জানাতে দাও। মরার আগে সব জানা পরীর দরকার তো। নৌশাদ পরীর দিকে তাকিয়ে হাসল, বলল, আমি যেন কি বলছিলাম হায় সম্পান। না থাক, শুরুটা শুরু থেকেই করি তাহলে। লম্বা শ্বাস নিল নৌশাদ, তারপর বলতে শুরু করে, শুরুটা হোক ফুলমালাকে নিয়ে, মানে তোমার মা। তোমার কাকা তোমার মায়ের সাথে আদৌ কি করেছে তা আমার জানা নেই, তবে এটা জানি সে মোটেও ভালো কাজ করেনি। আসলে বলো তো কি, নারীর সৌন্দর্য সব থেকে বেশি আকৃষ্ট করে পুরুষকে, যেমনটা ফুল আকর্ষিত করে নারীকে। দুটো একই হলো। তোমার বাবা তোমার মায়ের ওই সৌন্দর্যে মোহিত হয়ে বিয়ে করে ঘরে তোলে। ভোলা ভালা মেয়েটাকে যেভাবে খোরাতো ঠিক সেভাবেই ঘুরত। তোমার মায়ের এই সৌন্দর্য তার কাল হয়ে দাঁড়ালো। সেই কাল আর কেউ নয়, স্বয়ং তোমার কাকা। কিন্তু মানতে হবে তোমার মা ঠিকই নিজেকে বারবার বাঁচিয়ে নিয়েছে। এটা তোমার আর রূপালী ভাবির চোখে না পড়লেও সোনালীর চোখে ঠিকই ধরা পড়ত। তখন তোমরা ছোট ছিলে বিধায় কিছু বুঝতে না। তবে সোনালী বুঝত, তাই সে বারবার আক্রমণাত্মক হয়ে উঠত। এমনকি তোমার কাকাকে অনেকবার মারার চেষ্টাও করেছিল। আর তোমার বাবা সব জেনেও এর কোন প্রতিবাদ করতে পারত না। কেননা তারা দুজনেই মরণ নেশায় আসক্ত হয়ে আছে। সেটা পরে বলবো। এখন আসি সোনালীর কথায়। কোমল মেয়েটার মৃত্যুটা যে ভয়ানক ছিল পরি। নৌশাদকে এবার কবির থামিয়ে দিল। সে হেসে বলল, আমার সোনালীর গল্পটা আমি বলি, তুই থামো। চমকালো পরি। আমার সোনালী বলতে কি বোঝাতে চাইছে কবির তা বোঝার চেষ্টা করল, কিন্তু সে বুঝতেই পারছে না। পরীকে চিন্তিত দেখে কবির বলে, আরে পরি এত ভাবছ কেন? আমি তো সব বলছি। আমার সোনালী বলেছে কেন জানো? কারণ সোনালীর সাথে আমার বিয়ে ঠিক করেছিল তোমার বাবা, কিন্তু সে তো পালিয়ে গেল। মনটা আমার ভেঙে গিয়েছিল তখন। সোনালীর জন্য খুব কষ্ট হচ্ছিল এই বুকে। বুকে হাত দিয়ে কান্নার অভিনয় করে কবির। ঘৃণায় মুখ ফুরিয়ে নিল পরি। বলল, আসল রূপটা যখন প্রকাশ্যে এনেই ফেলেছেন তাহলে এত ভনিতা না করে সব বলে ফেলুন। ঠিকই বলেছ। তবে কি বলতো, সোনালী না বড্ড বোকা ছিল, তাই তো ধরা পড়ে গেল। তারপর কি হলো জানো পরি? রাখালকে ইচ্ছা মতো মারল তোমার বাবার গোলামরা। সাথে আমিও ছিলাম। আমার মনের মানুষকে আমার থেকে যে কেড়ে নিল তাকে কিভাবে এমনি এমনি ছেড়ে দেই? সোনালীকে তোমার বাবা নিজ হাতে গলা টিপে হত্যা করেছিল সেদিন। আমি আর নৌশাদ হাত পা চেপে ধরেছিলাম শুধু। তারপর আমার আর নওশাদের উপর দায়িত্ব পড়ে সোনালীকে কবর দেওয়ার। রাখালকে জীবিত রাস্তার ধারের কদম গাছের সাথে বেঁধে রাখি। ওর তখনও জ্ঞান ছিল, তবে মারার ফলে নেতিয়ে পড়েছিল রাখাল। সোনালীকে ওর চোখের সামনেই হত্যা করা হয়।
ছেলেটা অনেকবার অনুরোধ করেছিল যেন সোনালীকে ছেড়ে দিতে, তাহলে ও অনেক দূরে চলে যাবে, কখনো সোনালীর ছায়াও মারাবে না। কিন্তু এত ভালোবাসা তো সহ্য হলো না তোমার বাবার, তাই মেরে দিল। তবে মানতে হবে পরি, সোনালী অসম্ভব রূপবতী ছিল। রূপালীর থেকেও সোনালী বেশি সুন্দর ছিল। এমন সৌন্দর্যে ডুব না দিলে কি হয় বলো। মরে যাওয়ার পর সোনালী যেন আরো আবেদনময়ী হয়ে উঠেছে। তাই আর লোভ সামলাতে পারলাম না, নিজের ইচ্ছা মিটিয়ে নিলাম সোনালীর থেকে, তাও রাখালের সামনেই। কিন্তু সে দেখা ছাড়া কিছুই করতে পারেনি, বেচারা রাখাল। তবে নৌশাদও কিন্তু সেদিন সোনালীকে ছাড় দেয়নি। যাকে এত ভালোবাসালো তাকে না পাওয়ার বেদনায় সে পাগল হয়ে গেল রাখাল। তারপর রাখালকে পদ্মার ওপারে রেখে হেলাম যাতে সবাই এটা জানতে পারে সোনালী রাখালের সাথে পালিয়ে গেছে। কিন্তু রাখাল পাগল প্রেমিক হয়ে মরা মেয়েটার টানে ফিরে এলো। তবে ওর চেহারা চেনার উপায় নেই, জঙ্গলে ভরে গেছে পুরো মুখে। কবির আর নৌশাদ হাসছে, পরীর চোখ থেকে জল পড়ছে। ঠোঁট কামড়ে রাগ দমন করার চেষ্টা করছে সে। হাতের বাঁধন এই মুহূর্তে খোলা থাকলে সে এখনই দুটোকে শেষ করে দিত। পরক্ষণেই মনে হলো ওর পা দুটো তো খোলাই রয়েছে। তাই সর্বশক্তি দিয়ে নওশাদের বুক বরাবর লাথি মারতেই চেয়ার থেকে সে পড়ে গেল। কিন্তু কবিরকে লাথি মারা ধরতেই কবির পরি পা ধরে ফেলে এবং দড়ি দিয়ে পরির পা দুটো ও বেঁধে ফেলে। নওশাদকে টেনে তুলে আবার চেয়ারে বসায়। পরি চিৎকার করে বলে, কাপুরুষের দল, একটি মেয়ের সাথে লড়াই করার জন্য এত মানুষ এসেছিস, ভয়ে তার হাত পা বেঁধে রেখেছিস, সাহস থাকলে হাত পা খুলে দে। রাগে ফুঁসছে পরি, জোরে জোরে শ্বাস প্রশ্বাস উঠানামা করছে ওর। খুনের নেশা ধরে গেছে। নৌশাদ চেয়ারে বসে বলল, শালির দম আছে, ইচ্ছে করছে সব ঝাল মিটিয়ে দেই। আমাদের জন্য বিপজ্জনক বলেই জমিদার ওকে মারতে বলেছে। একটু পর কথা বলার মতো অবস্থায় থাকবে না। রাগটা নওশাদেরও বেড়ে গেল। কিন্তু কবির ওকে থামিয়ে বলল, তুই থামো, পরীকে তো একটু পরেই পাওয়া যাবে। যদি পুরুষ তো দেখাতে হয় তাহলে আমার হাত খুলে দেখা। কবির আদুরে স্বরে বলে, না, বাঘিনীকে সবসময় খাঁচায় বন্দি করে রাখতে হয়, না হলে যে আক্রমণ করে বসে। তুমি জানো না বুঝি। মুখ ফিরিয়ে নিল পরি, ওর চোখ ফোরা ঘৃণা। আজকে যদি পরি কোনোরকম বেঁচে ফেরে তাহলে এদের একটাকেও ছাড়বে না। নিজের জীবন যায় যাক, অন্তত দু চারটাকে শেষ করে শান্তি পাবে তো। কিন্তু এখান থেকে বাঁচবে কিভাবে পরি। মনে মনে সে প্রার্থনা করতে লাগলো আল্লাহ যেন এই শয়তানের শাস্তি দিতে ওকে বাঁচিয়ে রাখে। কবির নিজের চেয়ারটাতে বসে পড়ল। পরীর দিকে তাকিয়ে বলতে লাগলো, এটুকুতে উত্তেজিত হলে চলবে পরি, আরো অনেক কিছু শোনা বাকি তোমার। রূপালীর কথা তো এখনো বললামই না। কবির নিজের চেয়ারটা টেনে পরীর আরেকটু কাছে গিয়ে বসে। তারপর বলে, রূপালীর জন্যই তো তুমি সুশীলকে মেরেছিলে, তাতে কোন সমস্যা নেই। কিন্তু সুশীলের হাতে রূপালীকে তোমার কাকা তুলে দিয়েছিল। তিনি চিঠি পাঠিয়েছিল রূপালীর কাছে। তিনি খুব ভালো করেই রূপালী আর সিরাজের সম্পর্কের কথা জানতেন। তাই সুশীলের সাথে চুক্তি করেই তিনি সব করেছিলেন। আর তারপর তোমার হাতে সব শেষ। আমরাই সুশীলের লাশটা গায়েব করেছিলাম। অন্দর থেকে যেহেতু মহিলাদের বের হওয়া নিষেধ, তাই তোমার 2 মা আর কাজের লোকেরা আমাদের চিনত। কিন্তু তোমরা 3 বোন চিনতেন না আমাদেরকে। তোমার কাকা আখিরের হাত আছে এই কথাটা তুমি জানতে পারলে রূপালী আর আমার বিয়ের দিন, এবং সেদিনই তুমি তাকে আঘাত করে বসলে। মরতে মরতে সে বেঁচে গেলেও তোমার জহুরি নজর থেকে সে বাঁচল না। বারবার তুমি তাকে মারার পরিকল্পনা করলে, কিন্তু বরাবরের মতোই ব্যর্থ হলে। সেজন্যই এখন তোমাকে বাঁচিয়ে রাখা আর যাবে না, মরতে তোমাকে হবেই। সাপকে যতই দুধ কলা খাওয়াও না কেন সে ছোবল দিবেই। তোমার বাবা বেশ বুঝেছে যদি তুমি কোনোদিন জানতে পারো যে সোনালীর মৃত্যুর কারণ তিনি, তাহলে তাকে মারতে তোমার দ্বিধাবোধ হবে না। এজন্য বারবার তোমাকে মারার পরিকল্পনা সে করেছে। আর বিন্দুকে কে মেরেছে সত্যি করে বলুন। এবার নৌশাদ বলে উঠল, সে তো তোমাকে প্রথমেই বললাম, তোমাদের প্রিয় সম্পান মাঝি তোমার প্রিয় বিন্দুকে মেরেছে। আমি বিশ্বাস করি না। বিন্দুকে একজন নয় অনেকগুলো লোক মেরেছে। আমি নিজে উপস্থিত ছিলাম সেদিন ওই জঙ্গলে। অনেক লোকের উপস্থিতি আমি সেদিন পেয়েছিলাম। নৌশাদ হো হো করে হেসে উঠল। বিশ্রী সেই হাসি দেখে গা গুলিয়ে ওঠে পড়ে। হাত পা ছুটোছুটি করেও বাঁধন ছিঁড়তে পারে না। চোখের সামনে যা দেখো তা কি সব সত্য পরি। তুমি হয়তো জানো না ওই দিন বিন্দুর সাথে তোমাকেও মারার পরিকল্পনা ছিল। যাই হোক শুরু থেকেই বলি, না হলে তুমি কিছু বুঝতে পারবে না। কানাইকে মনে আছে তোমার? মনে করে বলতো, হুমম,
বন্যার সময় আমাদের বাড়িতে চুরি করতে এসেছিল। পরীকে বাকিটা বলতে না দিয়ে নৌশাদ বলে, আর তুমি তাকে ধরেছিলে। শুধু তা ই নয়, কানাইকে চুরির সাজা থেকে বাঁচিয়েছিলে। কিন্তু পরী, এখানেও তুমি বোকার পরিচয় দিয়েছ। কানাই সেদিন চুরি করতে না, তোমাকে খুন করার জন্য গিয়েছিল। তোমার বাবা ওকে পাঠিয়েছে, কিন্তু তুমি তাকে ধরে ফেললে এবং তোমার বাবা বিচারের নাটক সাজালো। তারপর তুমি এসে কানাইকে বাঁচালে। আহ, কি বুদ্ধি তোমার! তোমার বুদ্ধির তারিফ করতে হয় পরী। এবার আসি সম্পানের কথায়। শুধুমাত্র তোমাকে মারার জন্য তোমার প্রাণপ্রিয় সখীর সাথে ভালোবাসার নাটক করেছে সম্পান। ওহ পরী, তোমাকে তো আসল কথা বলাই হয়নি। নৌশাদ কিছুক্ষণ ভাবার অভিনয় করে বলল, শেখরকে সরিয়ে তোমাকে শায়েরের হাতে তুলে দেওয়া হয়েছে কেন জানো? শুধুমাত্র তোমাকে খুন করার জন্য। কিন্তু শায়ের তো ভীষণ ধূর্ত। সে তোমাকে হত্যার পরিবর্তে ভালোবেসে সংসার শুরু করে দিল। চলবে?